আব্দুল ভাই জয়েন হয়েছেন? আবু রায়হান ভাই কেমন আছেন? লাইনে গেছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন আপনি? জি ভাই ভালো আছি। কেউই তো কথা বলে না। আমাদের আলিফ ভাই কই? আচ্ছা, আমার ল্যাপটপে একটা সমস্যা আছে, কেউ যদি পারেন একটু হেল্প করেন তো। আমার ল্যাপটপে হচ্ছে উইন্ডোজ হোম ছাড়া কিছু নেয় না। জাস্ট যেটা উইন্ডোজ দিলেই অটোমেটিক হোম সেট আপ হয়ে যায়। কারো কাছে কি সমাধান হবে? উইন্ডো 10 প্রো নিলেও
না ভাই, যেগুলা হোম প্রো, তারপর এন্টারপ্রাইজ, এডুকেনি আসে না। অপশনই আসে না। না ভাই, ওই উইন্ডোজ মনে করেন যে আমাদের পেনড্রাইভ বুটেবল করে দেওয়ার পরে উইন্ডোজ ওখানে সেটআপ দেওয়ার ওখানে সরাসরি উইন্ডোজ হোম চলে আসে সরাসরি। হচ্ছে যে সি ড্রাইভটা মনে করেন যে আপনার ফরম্যাট করার পরে ওখানেই করলে সরাসরি হোম সেটআপ হয়ে যায়। আপনার এক ভার্সন নাকি লাইসেন্স আছে? লাইসেন্স না ভাই, ক্র্যাক ভার্সন। সমস্যা নেই। আচ্ছা দেখি কোন পাওয়া গেল। আচ্ছা ভাই, ঠিক আছে, জানাইন। হৃদয় ভাইয়ের ল্যাপটপের সমস্যা যায় নাই? ভাই হচ্ছে ওই যে আমি বললাম না যে হ্যাং হয়ে যাচ্ছে, ওইটার সমস্যা ছিল মাউসে, বুঝছেন? মাউসের কারণে হচ্ছে ওই হ্যাং হয়ে যাচ্ছিল, তো আমি মাউস চেঞ্জ করতে দিয়ে আসছি। আমি বুঝতে পারছিলাম না যে মাউসের সমস্যা। আমি সমস্যা মাউস কানেক্ট করার পরে 2-10 মিনিট চালানোর পরে মনে করেন যে আর কিছুতেই কাজ হয় না, পুরো ল্যাপটপ হ্যাং হয়ে যেত। আচ্ছা উইন্ডোজ কি নট অ্যাক্টিভেটেড দেখাইতেছে? এরকম মাঝে যে দেখা যায় কি মাউসের যে কার্সরটা ওইটা দেখাই যায় না, পরে দেখি যে কানেকশনে মানে দুর্বল হয়ে যায়। ডিভাইসের সমস্যা থাকতে পারে। ওই যে মাউস অনেকে দুইটা লাগায়, অনেকেই লাগে মাউসের একটা আছে না, ওটা মনে করো অফ করে থাকে। ভাই হচ্ছে আমার ওই মাউসটাই সমস্যা ছিল, আমি অন্য মাউস এখন ইউজ করছি, ওইটা ঠিক আছে। আর আগের মাউসেই সমস্যা ছিল একটু। উইন্ডো কি অ্যাক্টিভেশন হয় না? লেখা কি সাইডে কি লেখা আছে উইন্ডোজ নট অ্যাক্টিভেট? না ভাই, এমন কোনো লেখা নাই। এমন কোনো লেখা নাই, তো উইন্ডোজটা অ্যাক্টিভেট আছে। তো উইন্ডোজটা পুরা ইয়ে থেকে ডিলিট করে আবার দিছেন? জি ভাই, আমি হচ্ছে সি ড্রাইভ একদম ফরম্যাট করে দিছি। আপনি স্ক্রিন শেয়ার সি করেন, ড্রাইভটা ফরম্যাট করছেন তো, সি স্ক্রিনটা শেয়ার করেন। এর জন্য প্রবলেমটা হইছে। আপনাকে আবার নতুন বুঝলাম না ভাই, একবার বলেন নাকি ভাই? বললাম সি ড্রাইভ ফরম্যাট করছে তো এর জন্য এই প্রবলেমটা হইছে, নতুন করে আবার ইনস্টল দিতে হবে। ভাই আমি সি ড্রাইভ থেকে ফরম্যাট করে নাই, হচ্ছে যখন উইন্ডোজ দিই তখন তো একটা মনে করেন ফরম্যাট করার অপশন থাকে, আমি কোথায় এই কোন পার্টিশনে দিব ফরম্যাট করছি, মানে উইন্ডোজ দেওয়ার সময়। অটোমেটিক ওটা অপশনে মানে আপনাকে ফরম্যাট অটোমেটিক্যালি ওটা হয়ে যায়, আপনি আলাদা করে ফরম্যাট করতে হয় না। আর জাস্ট ওইটা সিলেক্ট করলে কি হয়ে যায়? ওইটা সিলেক্ট করলে হয়ে হ্যাঁ, যায় ওটা ফরম্যাট সিলেক্ট করলে এটা অটোমেটিক হয়ে যায়, আপনাকে আলাদা করে ফরম্যাট করতে হবে না। আপনি আবার দেন। আগে উইন্ডোজের ডিফল্টে কি আছে এটাকে চেক করে নেন, তারপরে উইন্ডোজটা দেন। ডিফল্টটা আগে ভালো করে নেন। ভাই কোনটা চেক করতে বলেন? ওই উইন্ডোজে ডেটা অফ করা আছে এটাকে চেক করে নেন। উইন্ডোজটা মনে করেন আগে লিস্টটা আসে প্রো নিও না হোম নিও, এগুলো তো আসার কথা, কেন আসতেছে না আগে উইন্ডোজটা ভালো করে চেক করে নেন। জি ভাই, এটা কোথায় থেকে চেক করব? উইন্ডোজটা যান, যেখানে উইন্ডোজ কি করা আছে। সি ড্রাইভের ভিতরে যাইতে বলছেন ভাই? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা সবাই কেমন আছেন? স্যার জি হ্যালো, জি বলেন। স্যার কালকে যে ক্লাসে যে কাজটা দিয়েছিলেন ওইটা না আমি ভুলে অন্য ফাইলে করে ফেলাইছি, ওইটা মানে কালকে যে ক্লাসটা হয়েছে ওই ফাইলের ভিতরে করি না, তাই স্ক্রিনশট ছাড়া মানে ড্রাইভ লিংক দিতে পারি না ওটা।
আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের ক্লাস নাম্বার 9, আচ্ছা 8 নম্বর ক্লাস ইয়েতে আছে। আমরা লাস্ট ক্লাসে কি কি দেখেছি? স্যার ইন্টারনাল যে স্যার আজকে আমার ভার্সিটির ফর্ম ফিলাপের কারণে এখন কলেজে যাচ্ছি, এখন তো ক্লাস আজকে আপনি কমেন্ট করে যান রোল। স্যার আমাদের ব্যাচ থেকে কি লোক অন্য ব্যাচে চলে গেছে? স্যার প্রতিদিন দেখি কম, আগে তো 50 জন হইতো প্রায়। হ্যাঁ কমতে থাকবে এরকম করে, এটাই হয়ে আসতেছে সবসময়। স্যার এটা কি মানে আমাদের ক্লাস থেকে কি হয়েছে নাকি মানে আসেই না এরকম ব্যাপার? অনেকে মুভ করেছে, অনেকে আসে না, এরকমই হবে। ম্যাক্সিমামই হচ্ছে আসবে না। আচ্ছা গত ক্লাসে ফাইলটা তো এখন আমার কাছে নেই। গত ক্লাসে আমরা ইন্টারনাল আর ইনলাইন দেখেছিলাম ভালো করে নাকি? অ্যান চাইল্ডের কাজ দেখেছি। ও হ্যাঁ, যেহেতু ফক্সের ওটা দিয়েছি তার মানে অ্যান চাইল্ড দেখিয়েছি। জি স্যার এগুলো দেখছি স্যার। স্যার যে অ্যান্টি এইচ এর মানে পুনরূপ কি স্যার? এনটিএচ এর কোনো পূর্ণরূপ নাই। এনটিএচ চাইল্ড দিয়ে বোঝাচ্ছে চাইল্ডের নাম্বার, এন চাইল্ড দিয়ে বোঝায় হচ্ছে নাম্বারিংটা, ও আচ্ছা চাইল্ডের নাম্বার। ওকে স্যার। স্যার জি যে কালকে আমি যখন ওই যে অ্যাসাইনমেন্ট করতেছিলাম তখন মানে অনেকগুলো ট্যাগ হয়েছিল তো, তো লাস্টে যখন আমি লিস্ট করতে গেছি তখন যে মানে নেস্টেড লিস্টটার মধ্যে যেটাই টার্গেট করতে যাই মানে পুরাটা মানে সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে ওটা তো হয়তো আপনি আমার ভুল ছিল, কিন্তু আমি আবার একটু জি স্যার কালকে মানে এটা নিয়ে একটু তাই ওটা আমি করি নাই, পরে বাদ দিয়ে দিছি, শুধু অর্ডার লিস্ট আর নো অর্ডার করছি। আচ্ছা, নেস্টেড লিস্টে সিএসএস দেখাবো না আজকে, কিভাবে নেস্টেড লিস্টে কাজ করতে হয়। ওকে, আমরা মাইক্রোফোনগুলো সবাই মিউট রাখি। ওকে, আমাদের সব ফাইল ঠিক আছে। সো আমরা গতকাল ইনলাইন এবং ইন্টারনাল এই দুইটা জিনিস আমরা আলোচনা করেছি এবং অ্যান্ড চাইল্ড নিয়ে আলোচনা করেছি। তো আজকে প্রিভিয়াস ক্লাসগুলো রিপিট করি, লাইক এই নেস্টেড লিস্ট দিয়ে রিপিট করি। লাইক আমি একটা ইউএল নিচ্ছি, তার মধ্যে একটা অ্যালাই নিচ্ছি, অ্যালাইয়ের মধ্যে লিস্ট 01 লিস্ট 01 02 03 04। সো এই 3 এর মধ্যে আমি আবারও কিছু লিস্ট নিচ্ছি। ওকে,
তারপর এই এজের মধ্যে আমরা আরো কিছু লিস্ট নিচ্ছি। ওকে, আমরা একটু আউটপুটটা চেক করে নিই। সো এই হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। সো আমি যদি এখন এটাকে সিএসএস দিয়ে করতে চাই, অ্যাট ফার্স্ট দেখেন ফন্টসের সাইজগুলোকে আমি একটু বড় করতে চাই, তাহলে দেখেন এই টোটাল লিস্টটা কার আন্ডারে আছে? এই ইউএল এর আন্ডারে আছে, তাই না? তাহলে আমি সিম্পলি এই ইউএলটাকে ধরে বলে দেই, সরি, তো আমি এটাকে চাইলে আমি ইন্টারনাল করছি, ঠিক আছে, স্টাইল, এর মধ্যে আমি ইউএলটাকে ধরে বললাম তোমার ভিতরে যত টেক্সট আছে তাদের ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। সো দেখেন প্রত্যেকটা টেক্সটে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, বড় হয়ে গেল। এখন আসেন, আমি চাচ্ছি এই লিস্টের এই, খেয়াল করেন, এই লিস্ট 1-এর এই লিস্ট 3টাকে আমি এক্সট্রা একটা কালার করব, ঠিক আছে, স্পেসিফিকভাবে। তার মানে দেখেন ইউএল এর ভিতরে এটা একটা ইন্ডিভিজুয়াল চাইল্ড, এটা একটা ইন্ডিভিজুয়াল চাইল্ড, এটা একটা ইন্ডিভিজুয়াল চাইল্ড। এই লিস্টের ভিতরে খেয়াল করেন, এই লিস্টের ভিতরে এই টোটাল জিনিসটা আছে। তো ভিতরের জিনিসটা আমার এখন কাউন্ট করার হিসাব না। আউটপুটে কি আছে? এটা এই লিস্ট এবং এই 4, এই টোটালটা হলো একটা লিস্টের আন্ডারে। এই যে এই 4টা জিনিস, এই 4টা, এই 3টা এবং একটা লিস্টের আন্ডারে। তার মানে এটা এই ইউএল এর একটা চাইল্ড, ঠিক আছে। আমি চাচ্ছি এই 3টাকে ধরবো, ইউএল এই 3 কিংবা এই 2 যেভাবে ধরেন না কেন, ঠিক আছে। তাহলে দেখেন ইউএল এর ভিতরে এলআই, যার ইউএল এর ভিতর কে আছে? এলআই। এই এলআই এর এন চাইল্ড নাম্বার 2কে আমি ধরতে চাই, নাম্বার 2কে ধরতে চাই, ধরে তাকে বলতে চাই তোমার কালার রেড। সো দেখেন এবার একটা রিলোড দেন। সো দেখেন এই 2 এর মধ্যে যা আছে এটা মার্ক হয়ে, এটা কালার হয়ে যাচ্ছে। এখন এও কালার হয়ে যাচ্ছে, তার পিছনে কারণ কি? খেয়াল করেন আপনি কোড কি করেছেন। ইউএল এর ভিতর এলআই যার এন চাইল্ড নাম্বার 2, ইউএল এর ভিতর এলআই যার এন চাইল্ড নাম্বার হচ্ছে এটা 2। আবার দেখেন ইউএল এর ভিতর এলআই যার এন চাইল্ড নাম্বার হচ্ছে এই 2। আবার ইউএল এর ভিতর এলআই যার এন চাইল্ড নাম্বার 2। এই 3টা জিনিসে এফেক্ট করবে। যেখানে যেখানে এই জিনিসটা মিল পাবে সেখানে সেখানে এই জিনিসটা কি করবে? কালার রেড করবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এখানে যে আউটপুট আসছে, এই আউটপুটটা কি ভুল দেখাচ্ছে আমাকে? আউটপুটটা কিন্তু আমাকে ভুল দেখানে। এখন আপনি চাচ্ছেন না এইটাকে আলাদা একটা কালার দিবেন, অর্থাৎ এজ যেখানে আছে, এই যে এটা খেয়াল করেন, তাহলে এই এজে আসতে গেলে তাকে কত দূর আসতে হবে? ইউএল এর ভিতর এলআই, তার ভিতর ইউএল, তার ভিতর এলআই, এইটাকে এসে যার এন চাইল্ড নাম্বার 2 তাকে আপনি কি করবেন? আরেকটা কালার দিবেন। খেয়াল করেন আমাকে আগে এই এজে এসে পৌঁছাতে হবে। দেখেন ইউএল এর ভিতর, তাহলে এই এজে আসতে গেলে, অর্থাৎ এই এলআই আসতে গেলে কি কি পথ পার হয়ে আসতে হবে? দেখেন ইউএল এর ভিতর এই এলআই, এই এলআই এর মধ্যে আবার ইউএল আছে, তার মানে ইউএল এর ভিতর এলআই, তার ভিতর আবার একটা ইউএল আছে, এই ইউএল পর্যন্ত আমি আসছি, এই ইউএল এর ভিতর তারপর আবার এলআই আছে, তারপর তাহলে আমাকে কি করতে হবে? এই এলআই যেতে হবে, যে এর এন চাইল্ড নাম্বার কত? এই ইউএল এর ভিতর এন চাইল্ড নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। তাহলে এই 2টাকে ধরে বলবো তোমার কালার হবে লাইক ধরেন ব্লু। সো এবার আমরা একটু চেক করি। সো দেখেন এবার ওর কালার কি হয়ে গেছে? ব্লু হয়ে গেছে। বুঝতে পারছি? এখন দেখেন 2 মানে শুধু এজের ভিতরে আবার যারা যে ভ্যালুগুলো আছে তারা আবার আলাদা। এই এজের ভিতরে যারা আছে সবাইকে আবার একই কালার করে ফেলেছে। আমি চাচ্ছি না এই ভ্যালুগুলো কালারও আলাদা করব। তাহলে দেখেন এই এলআই আসতে গেলে তাকে কতগুলো পথ পার হয়ে আসতে হবে। ইউএল এর ভিতর এলআই, আবার ইউএল এর ভিতর এলআই,
আবার ইউএল এর ভিতর এলাই, এইখানে এসে তাকে বলতে হবে মানে ওই ইউএল এর, ঠিক আছে স্যার, হুম ওই ইউএল এর ভিতর গিয়ে তারপর স্যার ওগুলো কাউন্ট করতে হবে না? রাইট, এই ইউএল এর ভিতরে এসে তারপর আপনাকে আবার এনচেল কাউন্ট করতে হবে। তার মানে আগে এই ইউএল পর্যন্ত আসতে হবে। তাহলে দেখেন এই ইউএল পর্যন্ত আসতে গেলে আপনাকে কয় জোড়া ইউএলএলআই পার হতে হবে? একটা ইউএলএলআই, একটা ইউএলএলআই, আরেকটা ইউএলএলআই, 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 আরেকটা ইউএলএলআই। এই এলআইয়ের আপনি এই চাইল্ডটাকে আপনি ধরে কি করবেন, বা এখানকার সবগুলোকে আপনি কি করবেন, অন্য একটা কালার দিবেন, লাইক সেটা হচ্ছে কালার গ্রিন। তাহলে দেখেন একদম স্পেসিফিক টু স্পেসিফিক যা যা চেয়েছি তাই হবে। এই কালার শুধুমাত্র এটা এজ ব্লু থাকবে না, যদি আপনি চান সবাইকে, সেখানে তো নাম্বার লেখা দরকার নেই। আমি চাচ্ছি এখানকার সবাই কি হবে, গ্রিন কালার পাবে। দেখেন না না, মানে আমি স্যার আমি হ্যাঁ একটা নাম্বারটা তো মানে তাহলে সিলেক্ট করে দিতে হবে স্যার, ওইখানে মানে যেটাই কথা যে সব হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখন তো দেখতেছেন যে এখন আলাদা আলাদাভাবে কালার করা যাচ্ছে। এখন দেখেন আপনি এই যে এখানে আবার একটা কালার ব্লু পেয়ে যাচ্ছে, তো এটাকে ব্লুটাকে ঠিক করতে হবে। ব্লুটাকে ঠিক করবো কীভাবে? তাহলে দেখেন এই ইউএলের এলআই এন চাইল্ড 1 একে দিবেন একটা কালার, স্পেসিফিক আলাদা একটা কালার দিবেন, লাইক ধরুন এটাকে দিবেন হচ্ছে গ্রিন, তাহলে 1 দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন ফার্স্টেরটা গ্রিন থাকবে শুধু, বাকিগুলো ব্লু থাকবে। এবার সেকেন্ডটাকেও ধরবেন একই রকমভাবে। অ্যাকচুয়ালি এটা করার অনেক ওয়ে আছে, আমি আপনাকে জাস্ট আমাদের যতটুকু নলেজ আছে তা দিয়ে করছি, ঠিক আছে? মনে রাখবেন যতটুকু নলেজ হয়েছে তা দিয়ে এখন সব কিছুই করা যাবে। দেখেন এটার কালার, আচ্ছা গ্রিন না দিয়ে অন্য একটা কালার দেন, ইয়েলো। সো দেখেন ইয়েলো পাবে। এবার থার্ডটাকে ধরে আরেকটা কালার দিবেন, সেম জিনিসটাকে কপি করলাম, এখানে আপনার থার্ড নাম্বারটা দিয়ে দেন, এখানে কালার দিয়ে দেন আরেকটা, কি দেওয়া যায়, ধরেন পিঙ্ক কালার দিচ্ছি। সো এটাকে রিলোড দিচ্ছি, দেখেন তিন রকম কালার পেয়েছে। মূল কথা হচ্ছে সিএসএস মানে হচ্ছে প্রপার ওয়েতে আপনাকে ধরতে হবে। আপনি যদি ধরতে পারেন তাহলে সে অবশ্যই কথা শুনবে, আর যদি ধরতে না পারেন তাহলে কথা শুনবে না। সো এই জিনিসটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দেখেন কিভাবে সিএসএসগুলো করা হয়েছে। ক্লিয়ার এতটুকু? স্যার তাহলে এই চাইল্ড নাম্বারটা লেখাটা কি তাহলে স্যার মানে আরেকটা ওয়ে আপনি যে আমি বুঝিনি, আবার বলেন। স্যার জি মানে স্যার আমি বলছি যে প্রথমে আপনি লিখলেন যে মানে কয়েক পেয়ারে যে লিখলেন যে ইউএল এলআই, ওটা একটা ওয়ে, আর আপনি এখন যেটা মানে চাইল্ড নাম্বারটা কাউন্ট করে যেটা লিখলেন ওটা আরেকটা ওয়ে, তাই কি? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, আপনাকে যদি আসতেছি আমি আপনার কাছে আবার, স্যার, আপনাকে যদি ওকে স্যার। আপনাকে যদি অবশ্যই এই জায়গায় এসে পৌঁছাতে হয়, আপনাকে এই ওয়েতেই আসতে হবে, এছাড়া কোনো বিকল্প কোনো ওয়ে নেই। ওয়ে একটাই, ওয়ে এখানে আমি দুইটা দেখাইনি, ওয়ে এখানে একটাই দেখিয়েছি। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এই জায়গাটা এসে পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবো? স্পেসিফিক ওয়েতে এসে পৌঁছাবো, পৌঁছানোটা হচ্ছে মেন। আর এন চাইল্ড এটা তো জি স্যার। সিস্টেম একটাই, যে আমি যদি জি স্যার। এই ফার্স্টেরটাকে ধরতে চাই, এন চাইল্ড দিয়ে যদি না ধরি তাহলে এখানে ইনলাইন সিএসএস করতে হবে, তাহলে আলাদা আলাদা প্রপার্টি পাবে। আর যদি ইনলাইন সিএসএস না করি তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি এন চাইল্ড হিসাব করে করে আপনাকে করতে হবে। আপাতত নলেজ আমাদের এতটুকু, দ্যাটস ওয়াই এভাবে করে দেখিয়েছি, ঠিক আছে? এর থেকে বেটার ওয়ে আছে, আমরা এগুলো আজকে দেখবো। জি স্যার। ওকে জি, আরেকজন কি বলতে চাইলেন বলেন। স্যার আমি যে ওই যে ইউএল নাম্বারটা যেটা আছে স্যার, এক নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেটা আছে, ওইটাকে যদি আমি ইউএল এলআই চাইল্ড এন্ড চাইল্ড নাম্বার 3, তারপর ওইটার আবার যদি আমি 1 ধরি তাহলে কি হবে না? এটা ট্রাই করে দেখেন, এখন এটা বাসায় ট্রাই করেন, যেভাবে করে দেখালাম, ঠিক আছে? বাসায় বসে এভাবে করে ট্রাই করবেন, প্রতিটা জিনিস চেঞ্জ করবেন। এখানে প্রত্যেকটার কালার আলাদা আলাদা করে কালার দিবেন। এটা হচ্ছে আলাদা একটা, এটা হচ্ছে একটা ইউএলএলআই, এই যে এটা লিস্ট, তারপর নেম এজ এরিয়া এটা আলাদা একটা ইউএলএলআই, আর এইজ এটা আলাদা একটা ইউএলএলআই। তাহলে প্রত্যেকটাকে ধরে আলাদা আলাদাভাবে এই সেম ওয়েতে দেওয়ার চেষ্টা করেন, দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে
ওকে স্যার। সো আজকে আমরা ইনলাইনও দেখবো না, ইন্টারনালও দেখবো না, আমরা হচ্ছে বেটার কোনো ওয়ে দেখবো। সেটা হচ্ছে বেটার ওয়ে হচ্ছে এরকম, দেখেন সামান্য এতটুকু করতে গিয়ে আমাকে বারবার উপরে যেতে হচ্ছে, নিচে আসতেছে, উপরে যেতে হচ্ছে, নিচে আসতে হচ্ছে। এটা আমাদের জন্য একটা প্রবলেম যে এইভাবে ইন্টারনালভাবে সিএসএস করাটা, ঠিক আছে। তবে মনে রাখবেন সামনে আমরা একটা প্রজেক্ট করবো, সেই প্রজেক্টটা আমাকে সব কিছু ইনলাইনে করতে হবে, সব কিছু ইনলাইনে নয়তো বা ইন্টারনালি করতে হবে, ঠিক আছে। লাইক ইমেল সিগনেচার করব, সেখানে আমাকে অবশ্যই এই কোডগুলোকে কিভাবে করতে হবে, ইনলাইন সিএসএস করতে হবে অথবা ইন্টারনাল সিএসএস করতে হবে। তখন আমাকে সেই এই সেক্টরটাতে আমাকে স্ট্রং নলেজ থাকতে হবে। ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেটিং করা কাজে শুধুমাত্র এক্সটার্নাল সিএসএস কাজ করবে না, শুধুমাত্র কাজ করবে ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস, ঠিক আছে। তো যার জন্য এটার উপর পুরো একটা ক্লাস আপনাদের দেওয়া হয়েছে এবং আপনাদেরকে প্র্যাকটিস করারও যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে। ওকে, সো দেখেন আজকে আমরা এই ওয়েতে কোনো কাজ করব না। আমরা এখন থেকে যে ওয়েতে কাজ করব সেই ওয়েটা হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস দেখবো আজকে। সো এক্সটার্নাল সিএসএস কি করব, অর্থাৎ নতুন এরকম একটা HTML এর মতো নতুন একটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলের ভিতরে আমরা কি করব, আমাদের এই সিএসএস প্রপার্টিগুলোকে লিখব। অ্যাকচুয়ালি এটা কাটা উচিত হয়নি, আমি আবার নিয়ে আসলাম, জিনিসটাকে দেখাতে হবে। তো দেখেন আজকে এখন আমরা কি করছি, যে এই যে আমাদের যে ওয়েব ডিরেক্টরিটা আছে এর মধ্যে নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, সেটার নাম হচ্ছে style.css। style.css এক্সটেনশনটা কি হবে, css.css, মনে রাখবেন style.css। এটা যে কোনো নামই দিতে পারেন, এটা আপনার নামও দিতে পারেন স্টাইল বাদ দিয়ে, অন্য কোনো নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে সিএসএস থাকতে হবে। এখন কথা হচ্ছে আমি HTML ফাইলে যখন আমি কোনো কোড করব আর সিএসএস ফাইলে যখন আমি কোনো সিএসএস করব, তখন HTML-কে বলে দিতে হবে, ওহে HTML তোমার কিন্তু এখান থেকে আরও একটা ফাইল আছে যেখানে সিএসএসগুলো করা আছে, তুমি সেই সিএসএসগুলো সেই ফাইল থেকে নিবা। তার মানে কি, এই HTML-এর সাথে সিএসএস এর প্রথমে একটা লিঙ্ক আপ করাতে হবে। সে লিঙ্ক আপ করে ফেললে তখন সে বুঝতে পারবে ও আচ্ছা তার ট্যাগের জন্য কিছু সিএসএস করা আছে সেই সিএসএস ফাইলে, সেই সিএসএসগুলো সে পাবে। তো সেই লিঙ্ক আপটা করবো কীভাবে, এই দেখেন ঠিক আপনার এই যে টাইটেলের নিচে আসবেন, টাইটেলের নিচে এসে লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের মাধ্যমে href পাবো। href-এর সাথে ইতিমধ্যে আমরা পরিচিত, হাইপার রেফারেন্স। কিভাবে, যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ করেছি তখন আমরা href-এর সাথে পরিচিত হয়েছে। তো href-এর মধ্যে কি থাকে, কোথায় সে যাবে একটা লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কটা এখন আমাকে বলে দিতে হবে। অর্থাৎ এইখানেই সে আমাদের কি বুঝবে, আমাদের সিএসএস ফাইলের যে ফাইলটা, সেই ফাইলের লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। মনে রাখবেন এখানে টাইপ টেক্সট বাই সিএসএস এটা না দিলেও চলবে, বাট রিলেশন স্টাইল শিট এটা বাধ্যতামূলক দিতে হবে। সো দেখেন এখানে href এর মধ্যে এখন আমি কি করব, href এর মধ্যে এখন আমাদের ফাইলটাকে লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করা সেই আগের মতোই, ইমেজ যেভাবে লিঙ্ক আপ করেছি, অ্যাঙ্কর ট্যাগে যেভাবে লিঙ্ক আপ করেছি, এখনও সেম জিনিস। HTML ফাইল যেখানে, সিএসএস ফাইলটাও সেখানে। তাহলে কি হবে, শুধুমাত্র সিএসএস ফাইলের নামটাই হবে style.css। এখন যদি এই সিএসএস ফাইলটা যদি আপনার এখানে না থেকে যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকতো, ধরেন সেটা সিএসএস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আছে, তাহলে কি হতো, তাহলে আগে এই ফোল্ডারের নামটা বসতো css/style.css। যেভাবে করে আমরা ইমেজটাকে লিঙ্ক আপ করেছি ঠিক একই ওয়েতে আমরা কি করব, এটাকে লিঙ্ক আপ করব। আমাদের ফাইলটা, এটা অনেকেই এইভাবে সিএসএস ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে রাখে, আবার আমি নর্মালি রাখি কিভাবে, যে HTML ফাইল এবং সিএসএস ফাইলটাকে সবসময় বাইরে রাখি। মেইন যে HTML ফাইল এবং সিএসএস ফাইল সেটাকে আমি বাইরে রাখি। নর্মালি দেখবেন এইভাবে করে আস্তে আস্তে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার হবে, সেগুলো আসবে, মানে কাজের তাগিদে অনেক ফাইল এবং ফোল্ডার আসবে। তো যাই হোক, আমি আপাতত সিএসএস ফাইলটাকে বাইরেই রাখছি। তো বাইরে রাখতে গেলে তাহলে কি হবে, HTML ফাইল যেখানে, সিএসএস ফাইলটাও সেখানে আছে, তাহলে জাস্ট সিএসএস ফাইলের নামটা আমরা দিয়ে দিলাম। এখন আসেন এই সিএসএস ফাইলটাকে এখন আমি ওপেন করে নিব, নিয়ে এই যে ভিউতে যাব, লেআউট সিলেক্ট করে দিব 2 কলাম,
সো এখান থেকে 2 কলামের মধ্যে সিএসএস ফাইলটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এইখানে যে কাজগুলো করেছে এই পুরো কাজটা এখান থেকে কাট করে এবার আপনি আপনার এটাকে একটু রিলোড দেন, দেখেন সাদামাটা হয়ে গেছে, কোনো সিএসএস পাচ্ছে না। এবার আপনি এই সিএসএস ফাইলটা সিএসএস ফাইলের মধ্যে রেখে দিলেন। এবার আপনি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, এটাও সেভ দেন। এখানে যে স্টাইল যেটা আছে এটাও বাদ, দেখেন এখানে কিন্তু কোনো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখিনি বা কোনো স্টাইল ট্যাগ দিয়ে লিখিনি, সরাসরি সিএসএস করেছি, আর এখানে যা আছে তাই আছে। সো দেখেন এখন আমাদের যদি এখান থেকে আগের অবস্থায় ফিরে যায়, আমাদের আউটপুটটা যদি আগের অবস্থায় ফিরে যায়, তার মানে বুঝবো যে হ্যাঁ আমাদের স্টাইল শিট থেকে জিনিসগুলো পেয়েছে। সো এটাকে আমরা রিলোড দিচ্ছি। সো দেখেন সেম টু সেম আউটপুট চলে আসছে। এখন কিন্তু আমাদের সিএসএস ফাইল কিন্তু কোথায় নেই, সিএসএস ফাইল কিন্তু HTML এ কোনো সিএসএস নাই, সিএসএস কোথায়, সব style.css এর মধ্যে আছে। লিংক আপটা বুঝতে পেরেছি? লিংক আপটা জি স্যার। ওকে, আমি পুরো কাজটা আরেকবার করছি, সব কেটে দিচ্ছি, আমাদের কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। আউটপুট যেটা আছে এটাও কেটে দিলাম। এখন দেখেন, ভালো করে দেখেন, এখন আবার ফাইনালি এরপর থেকে আমরা সব প্রজেক্ট এইভাবেই ক্রিয়েট করবো। আমাদের ওয়েব নামে আর কোনো ডিরেক্টরি নেই। অ্যাট ফার্স্ট আমরা একটা ওয়েব নামে ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি। এই ওয়েব ডিরেক্টরির ভিতরে আমরা কি করব, ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তারপর হচ্ছে index.html নামে একটা ফাইল ক্রিয়েট করব। এখন থেকে আমরা কি করব, নতুন করে style.css নামে একটা ফাইল ক্রিয়েট করব। এখন এই টোটাল জিনিসটাকে এখন আমরা সাবলাইন দিয়ে ওপেন করে নেব। ওপেন হয়ে গেল। এখন index.html-টাকে ওপেন করব, style.css-টাকে ওপেন করব, 2 কলামের মধ্যে CSS ফাইলটাকে পাশে রেখে দেব। HTML এর মধ্যে আমরা HTML স্ট্রাকচার নিয়ে আসলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 09। আর এখানে এসেই টাইটেলের ঠিক নিচেই আপনাকে কি করে ফেলতে হবে, স্টাইল শিটটাকে লিংক আপ করে দিতে হবে। মনে রাখবেন, স্টাইল শিটে যেভাবে করে নাম দিয়েছেন style.css হুবহু সেই নামে দিতে হবে। এখানে যদি কোনো একটা স্পেলিং ভুল হয়, কোনো কিছু যদি মিস্টেক হয়, তাহলে কিন্তু সিএসএস পাবে না, হুবহু নামটা যেন মিল থাকে। তারপরে এসে কি করব, এখানে একটা H1 নিলাম, সাপোজ কিছু একটা লিখলাম। এই H1টাকে এখন দেখেন ইন্টারনাল থেকে আমরা কি করেছিলাম, ট্যাগগুলোকে ধরেছি, এখানেও সেম জিনিস, আমরা ট্যাগগুলোকে প্রথমে ধরবো। তাহলে দেখেন এই H1টাকে ধরছি, ওহে H1 তোমার একটা কালার দিতে চাই, সেই কালারটা হচ্ছে রেড। এখন আপনি দেখবেন, চেক করে দেখবেন, দুটো ফাইল ভালো মতো সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখন আপনি এটার আউটপুট দেখবেন। সো আমি এটাকে আবার ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিলাম। এই দেখেন আমাদের ক্লাস নাম্বার 9 ওয়েব ইন্ডেক্স ফাইলটা ওপেন করেছি, কালার রেড হয়ে আছে। এখানে যে টেক্সট আছে সেই টেক্সটে আসছে ASFJ এবং কালার কি করা হয়েছে, সিএসএস থেকে রেড করা হয়েছে, তার মানে সিএসএস থেকে সেই রেড কালারটা পাচ্ছে। সব কিছু ঠিক আছে, তার মানে আমরা পরিপূর্ণভাবে আমাদের ফাইল এবং ফোল্ডারগুলোকে ঠিকঠাক মতো ওপেন করতে পেরেছি এবং আউটপুট দেখতে পেরেছি। এটাকে আরও একভাবে চেক করা যায়, ভিউ পেজ সোর্সে চলে যাবেন। ভিউ পেজ সোর্সে চলে যাওয়ার পরে রাইট ক্লিক করে আর কি, এখানে কীভাবে ভিউ পেজ সোর্সে যাওয়া যাবে, রাইট ক্লিক করবেন, করে ভিউ পেজ সোর্স। এখান থেকে দেখেন এই যে style.css, এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই দেখেন স্টাইল, এখন দেখেন সে কোথায় আছে, ওয়েব style.css এ আছে। এই সিএসএস ফাইলের মধ্যে যে কোডগুলো আছে এগুলো এখানে দেখা যাচ্ছে। সো এইভাবে করে আমরা দুইটা ওয়েতে আমরা এনশিওর হব যে আমরা আমাদের ফাইল এবং ফোল্ডারগুলো ঠিকঠাক মতো লিংক আপ করতে পারছি কিনা। ওকে, এখন আসুন তাহলে এখন থেকে আমরা আগে যা করেছি সেগুলো প্রয়োজন লাগলে আমরা ওগুলো ব্যবহার করব, বাট এখন থেকে যা দেখাবো সেটাই আমরা ফলো করব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা কি কোথায় যাচ্ছি, এক্স্যাক্টলি প্রফেশনাল ওয়েতে কিভাবে কাজ করা হয় সেই দিকে যাচ্ছি। সো আসেন আমরা পুরো জিনিসটা কেটে দিয়ে নতুন করে H1 নিচ্ছি। H1 নিয়ে বলছি দিস ইজ H1 ট্যাগ।
দিস ইজ H1 ট্যাগ। সো দেখেন এখানে এখানে আগে কালারটা বাদ দিয়ে দিই, নর্মালি আগে দেখেন দিস ইজ H1 ট্যাগ চলে আসছে। এখন আমি H1 ট্যাগটাকে নকশা করবো একটু। তাহলে ওহে H1, আমি তোমাকে ধরে বলতে চাই তোমার কালার হবে রেড। দেখেন সে কালার কি হবে, এই যে রেড হয়ে গেল। আপনি তাকে একটু মাঝখানে আনতে যাচ্ছেন, তাহলে কি দিব, টেক্সটটা লাইন সেন্টার। তাহলে দেখেন এই টেক্সটটা কোথায় চলে আসবে, সেন্টারে চলে আসবে। তোমার নিচে একটা আন্ডারলাইন আনতে চাই, তাহলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সো দেখেন এই যে আন্ডারলাইন চলে আসছে। এই বন্ধু সবাই ক্লিয়ার? সো দেখেন এখানে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, যার মধ্যে একটা লরেম নিচ্ছি। সো এই লরেমটা এখন এই পি ট্যাগে ধরবো। ওহে পি ট্যাগ, আমি তোমাকে ধরে বলতে চাই তোমার কালার হবে গ্রিন। অ্যাট ফার্স্ট দেখেন কালার গ্রিন হয় কিনা। সো দেখেন এই দেখেন পি ট্যাগ আছে, তার কালার গ্রিন হয়েছে। তারপর আপনি করতে চান ফন্ট সাইজ 30 পিক্সেল, দেখেন 30 পিক্সেল হয় কিনা। সো দেখেন 30 পিক্সেল হয়ে গেছে। আপনি এখন এখানে আবারও একটা H1 নেবেন, ঠিক আছে, আবারও একটা H1 নেবেন। সো এখানে এই H1টাকে এখন দ্বিতীয় H1টা, তাহলে আউটপুট কি আসবে, এই H1 এর আউটপুট কি আসবে, এই H1টার আউটপুট কি আসবে, একেবারে সেম টু সেম। মানে এখানে যা যা বলা আছে এই H1 এর মধ্যে তাই কাজ করবে। দেখেন তাই কাজ করছে, কিন্তু আমি একে আলাদাভাবে করে বলতে চাই, আমি এটাকে এটার মতো করে বলতে চাই না। তাহলে আমি এখন কি করব, তাহলে দেখেন আপনি এখানে এসে একটা ওয়ে, সেটা কি করা, ইনলাইন সিএসএস করা একটা ওয়ে, অথবা আরেকটা কাজ করা কি এন চাইল্ড হিসাব করা। কিভাবে, পি H1 এর যার এন চাইল্ড নাম্বার কত বলেন তো, এটার এন চাইল্ড নাম্বার কত, H1 এন চাইল্ড নাম্বার কত, 3। থ্যাংক ইউ সো মাচ, 3। সো এন চাইল্ড নাম্বার হচ্ছে 3। আমি তাকে বলে দিই তোমার কালার হবে ব্লু। দেখেন এখন দেখেন এইটার কালার চেঞ্জ হয়ে যাবে, দেখেন কালার ব্লু হয়ে গেছে। তোমার নিচে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেওয়া আছে, তোমার নিচে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেওয়া আছে। আমি চাই যে আসছে, আমি চাই তোমার টেক্সট ডেকোরেশন দরকার নাই, তাহলে নান, তোমার কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। তাহলে এখন রিলোড দেন, দেখেন আন্ডারলাইন চলে গেছে। সো আমরা কি করতে পারলাম, এখন এনচাইল্ড দিয়েও এটাকে কি করতে পারছি, হ্যান্ডেল করতে পারছি। জি বলেন, এখন কার কি কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। এখন স্যার আমরা উপরে দুইটা চাইল্ড দিয়েছি স্যার, একটা আরেকটা হচ্ছে পি স্যার, এখানে কি স্যার যে নট চাইল্ড এটা ইউজ করতে হবে কি হবে না, বা কোন সমস্যা কি দেখাবে না পরবর্তী কোনটা, এই যে এখানে যে পি, এখানে স্যার তিনটা অ্যাট্রিবিউট ট্যাগ আছে, P1 পি সরি H1 পি আর একটা আছে নিচে H1। এখন স্যার দুইটা ট্যাগ আছে। এখন স্যার অ্যাপ্লাই করলে যে নট চাইল্ড, এখন স্যার উপরে গুলো অ্যাপ্লাই করা হয় না, এক্ষেত্রে কি কোনো প্রবলেম দেখাবে স্যার? না, আপনাকে নরমালি H1 এর যেটা প্রপার্টি আছে সেটাই পাবে গ্লোবালি, আর যেটাকে আপনি স্পেসিফিক করে বলবেন শুধুমাত্র সেই আলাদা করে প্রপার্টি পাবে, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে আবার একটা H1 নিচ্ছি, বলেন তো এই H1 এর আউটপুট কি আসবে, এই H1 এর আউটপুট কি আসবে, একদম লাস্ট যে H1টা নিলাম প্রথমটার মতো, রাইট। কারণ গ্লোবালি যেটা বলা আছে, হ্যাঁ গ্লোবালি যেটা আছে সেটাই পাবে সে, এই দেখেন গ্লোবালি যেটা আছে সেটাই পাবে সে। এখন আপনি যদি এটাকে যদি এরকমটা করে না দেখতে চান, একটু ডিফারেন্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটাকে স্পেসিফিকভাবে ধরতে হবে এনচাইল্ড দিয়ে। তো যাই হোক, এনচাইল্ড দিয়ে ধরলেও একটা প্রবলেম আছে। প্রবলেম কি, আজ এটাও গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সাপোজ ধরেন এই আপনার এই জায়গাটা একটা H1 নেওয়ার প্রয়োজন হলো, এই জায়গাটা একটা H1 নেওয়ার প্রয়োজন হলো, ধরেন নিচে নেবেন না, কোথায় নিলেন, এখানে নিলেন, বলেন এইখানে H1 নিলে এইখানে যে H1 এর নাম্বার ধরেছিলেন 3, এখন কি আসছে তার এনচাইল্ড নাম্বার 3 থাকলো, স্যার এখন তো তার নাম্বার চলে আসছে স্যার 4, এখন তার নাম্বার চলে আসছে 4, তার মানে এখন 3 দিলে পাবে না। সো দেখেন এখন 3 দিলে পাবে না, সেভ দিচ্ছি। এখন দেখেন, এই দেখেন এখন নষ্ট হয়ে গেছে,
সব চেঞ্জ হয়ে যাবে। সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখেন, তার মানে এখানে একটা প্রবলেম যে অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে দেখা গেছে যে যদি আমরা এইভাবে করে যদি কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো একটা ট্যাগ যদি মাঝখানে অ্যাড করি নতুন, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাড ট্যাগের পর থেকে যতগুলো ট্যাগকে আমরা অ্যান্ড চাইল্ডে ধরেছি সবগুলো ট্যাগের অ্যান্ড চাইল্ড চেঞ্জ হয়ে যাবে। সো এটা একটা বিরাট প্রবলেম। তো এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য একটা বেটার ওয়ে আছে, সেটা কি আপনার ক্লাস এবং আইডি ব্যবহার করা। সো আপাতত আপনারা আইডি কি জিনিস সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, ঠিক আছে? কোনো না কোনো এক সময় আমরা আইডি সম্পর্কে জানবো, আইডি কি জিনিস। আপাতত শুধুমাত্র জানবেন কি ক্লাস, ক্লাস কি জিনিস, ঠিক আছে? এই ক্লাস ব্যবহার করার পরে ক্লাস যখন আমরা এই ব্যবহার করা শিখবো, তখন দেখবেন যে আমরা এতদিন পর্যন্ত যেভাবে কাজ করেছি তার থেকে কতটা সহজ ওয়েতে এই কাজগুলো করা যায়, ঠিক আছে? সিএসএস গুলো করা যায়। সো দেখেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে বোঝার ট্রাই করবেন। আমি এই জায়গায় একটা H1 নিচ্ছি, দিস ইজ H1 ট্যাগ, ঠিক আছে? এইভাবে করে আপনি আরো কয়েকটা H1 নিলেন। আমি এখন এই সিএসএস গুলো কেটে দিচ্ছি। দেখেন এখানে H1 এর জন্য কি কি বলা আছে, কালার, রেড, টেক্সট সেন্টার, টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন। তো সবগুলো H1 এ কিভাবে সেম জিনিসটাই পাবে। এখন আপনি চাচ্ছেন না স্পেশালি এইটাকে আলাদা করে বলবেন, সো আপনি এই জায়গায় একটা ক্লাস অ্যাট্রিবিউট অ্যাড করবেন। ক্রিয়েট করলাম, একটা ক্লাস অ্যাট্রিবিউট অ্যাড করলাম। এই ক্লাসকে ধরে এখন আপনি ক্লাসের একটা কি দিবেন, একটা নাম দিবেন। অর্থাৎ মনে করেন এরা সবাই হচ্ছে রহিম, ও রহিম, ও রহিম, ওরও নাম রহিম, ওরও নাম রহিম, এরও নাম রহিম। এখন আপনি কোন রহিমকে ডাকছেন? এখন আপনি যদি রহিম বলে ডাক দেন তাহলে তো সবাই শুনবে, সবাই আপনার দিকে তাকাবে। এখন আপনি যদি স্পেসিফিকভাবে বললেন এইভাবে করে, অমুকের পিতার নাম অমুক, তার পুত্র অমুক রহিমকে আমি ডাকছি, তাহলে সেই স্পেসিফিক করে আমি তাকে কি করতে পারলাম, ধরতে পারলাম। এভাবে পিতার নাম না দিয়ে ধরি, সাপোজ ধরেন একটা স্কুলে অনেক রহিম আছে, আমি যদি বলি ক্লাস 2 এর সেকশন বি এর যে রহিম আছে আমি তাকে ডাকছি। এখন সেকশন বি এর মধ্যে হয়তো 2টা রহিম থাকতে পারে, এর মধ্যে বলবো যে যার রোল এত, এই নামে আমি তাকে ডাকছি। তার মানে কি দেখেন একজনকে ডাকতে গেলে কতটা স্পেসিফিক ভাবে কতভাবে ডাকা যায়। সো মূল কথা হচ্ছে স্পেসিফিক ভাবে ডাকা। তো আমার কথা হচ্ছে এরা সবাই রহিম, তো এদেরকে একটা নিক নেম দিচ্ছি আমি, কি দিয়ে, একটা ক্লাস দিয়ে। তো সেই নিক নেমটা কি, লাইক ধরেন এটা হচ্ছে রহিম, ঠিক আছে? ক্লাস নেম দিলাম কি রহিম। তাহলে দেখেন আমি রহিমকে ডেকে বলছি, ওহে রহিম, এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। নর্মালি আউটপুট দেখেন, নর্মালি আউটপুট সবাই এরকম দেখেন। আমি বলছি এখন কিভাবে, ওহে রহিম। ক্লাসকে ধরার সিস্টেম হচ্ছে যখন কোনো একটা প্রপার্টিকে ক্লাস কোনো জায়গায় ক্লাস দিয়ে ধরবো, তো এখন থেকে তাকে H1 দিয়ে ধরবো না, কি দিয়ে ধরবো, তার এই নিক নেম ধরে রাখবো। ডট রহিম, আমি তোমাকে ধরে বলতে চাই তুমি কালার হবা রেড। তাহলে দেখেন এখন শুধুমাত্র যে রহিম আছে সেই কথা শুনবে, বাদ বাকি আর কেউ কথা শুনবে না। দেখেন যে রহিম আছে সেই শুধুমাত্র কথা শুনতেছে। এবার দেখেন এটাকে আমি একটা নাম দিচ্ছি করিম। এখন দেখেন ওর নিক নেম দিলাম আমি করিম। তাহলে এখন দেখেন আমি করিমকে ধরে বলছি, ক্লাসকে ধরতে হবে কিভাবে, ডট দিয়ে। ওহে করিম, আমি তোমাকে ধরে বলতে চাই তোমার কালার হবে ব্লু, তোমার কালার হবে ব্লু। এবার দেখেন এটাকে রিলোড দেন, দেখেন এই শুধুমাত্র ব্লু হচ্ছে। এবার রহিম করিম, এটাকে কি দেওয়া যায়, যদু, ঠিক আছে? তো আমি যদুকে ধরে বলবো, ওহে যদু, ডট যদু, তোমার কালার হবে গ্রিন। দেখেন এখন তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে কথা শুনতেছে। আপাতত এই দুটা বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখেন আপনি চাচ্ছেন এর ভিতরে একটা স্প্যান অ্যাড করবেন, একটা স্প্যান অ্যাড করলেন, আপনি চাচ্ছেন এই ট্যাগের কালারটা একটু ডিফারেন্ট ভাবে দেখাবেন। আপনি চান এই ট্যাগের কালারটা যেটা আছে এটাকে ডিফারেন্ট করে দেখাবেন। আমিও এই সেম টু সেম এই ট্যাগটা সবার মধ্যেই দিয়ে দিলাম, ঠিক আছে?
ওকে, এখন দেখেন আপনি যদি স্প্যানকে ধরে বলেন, ওহে স্প্যান, আমি সব স্প্যানকে ধরে বলতে চাই তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে ব্ল্যাক এবং তোমাদের টেক্সটের কালার হবে হোয়াইট। দেখেন তো কি ঘটনা ঘটে, দেখেন প্রত্যেকের কালার ব্ল্যাক হয়ে গেছে, টেক্সটের কালার হোয়াইট হয়ে গেছে। তো এখন আমি যদি চাই যে না শুধুমাত্র রহিমের ভিতরে যে স্প্যান আছে তাকে ধরতে চাই, তাহলে কিভাবে ধরবো? দেখেন গ্লোবালি যা বলেছেন বলেছেন, এখন দেখেন আবার নতুন করে আমি বলছি, ডট রহিম, তোমার ভিতর যে স্প্যান আছে আমি শুধুমাত্র তোমাকে ধরে বলতে চাই, তুমি স্প্যান বুঝলাম, তোমাকে আগে হয়তো কিছু একটা বলা আছে, তুমি সেগুলো ভুলে যাও, এখন আমি তোমাকে যা করতে বলছি তুমি সেটাই করো। কি করবা? তোমার ব্যাকগ্রাউন্ড কালার করে দাও, ব্যাকগ্রাউন্ড কালার করে দাও রেড, আর তোমার টেক্সটের কালার করে দাও ইয়েলো। দেখেন তো শুধুমাত্র রহিমের ভিতর যে স্প্যান আছে সে কথা শুনে কিনা। এবার এটাকে একটা রিলোড দেন, দেখেন শুধুমাত্র যে রহিমের ভিতরে যে স্প্যান আছে সেই কথা শুনছে। বুঝতে পারলাম? তো আমাকে বলেন, আমি চাচ্ছি এই যে লাস্টে যদুর ভিতরে যে স্প্যান আছে আমি তাকে ধরে অন্য একটা কালার দিব, কি তাহলে কি কিভাবে করতে পারি? রাইট, ডট যদু, তোমার ভিতর যে স্প্যান আছে, তোমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমি সেটা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই গ্রিন, আর তোমার ভিতরে যে টেক্সট আছে তার কালার দিতে চাই রেড। সো এখন আপনি এটাকে একটা রিলোড দেন, দেখেন তাই হয়েছে। ওকে আমি কিছু বলিনি, তার মানে কি যে করিমের ভিতরে যে স্প্যান আছে আমি তাকে ধরে কিছু বলিনি, সে কে পাচ্ছে? সে গ্লোবাল থেকে পাচ্ছে। সিম্পল। তাহলে দেখেন এক্সটার্নাল সিএসএস এ আপনি আগে যাই বলে দেন না কেন, মানে আগে যাই বলা থাক না কেন, লাস্ট যেটা বলা থাকবে সেটাই কাজ করবে, লাস্ট যেটা বলা থাকবে সেটাই কাজ করবে। লাইক আরেকটা এক্সাম্পল দেখাই আপনাকে। আসেন এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, এগুলো কিন্তু বেসিক, এগুলো নিয়ে কিন্তু নেক্সট ক্লাসে কেউ যদি কোশ্চেন করেন যে ভাইয়া এটা কেন এইভাবে হলো, বলবো প্রিভিয়াস ক্লাস দেখে আসতে। সো ভালো করে দেখার চেষ্টা করেন। সো আমি এখানে দেখেন, আমি অ্যাট ফার্স্ট আসেন এখানেও আমি ক্লাস দিয়ে ধরছি, আমি এই পিরে কয়েকটা ক্লাস দিয়ে দিচ্ছি, এই পি এর ক্লাস দিচ্ছি, লাইক ধরেন কেএইচ, ধরেন শুধু মুহিব নাম দিচ্ছি, ঠিক আছে, ক্লাসের নাম মুহিব। তাহলে দেখেন ডট মুহিব, তোমার ফন্ট সাইজ 30 পিক্সেল, গুড, তোমার কালার ব্লু। দেখেন কি ঘটনা ঘটে, আর দেখেন সব কথাই শুনছে, ফন্ট সাইজ 30 পিক্সেল করেছে, কালার ব্লু করেছে। এখন দেখেন আপনি আবার এসে বললেন ডট মুহিব, এখন আমি বলতেছি তোমার কালার হবে গ্রিন, সে বলেন কোনটা পাবে? এখানে কালার ছিল ব্লু, আবার এসে আপনি বললেন ডট মুহিব, ওকে আবার বললেন কালার গ্রিন, অর্থাৎ লাস্ট যেটা বলবেন সেটাই সে কথা শুনবে, রাইট, গ্রিন পাবে। তাহলে এটাখানে রিলোড দিচ্ছে, দেখেন গ্রিন হয়ে গেছে। আপনি আবার এসে তাকে বললেন ডট মুহিব, তোমার কালার গ্রিন না, তোমার কালার সব ভুলে যাও, তোমার কালার এখন যেটা বলছে সেটা কি হবে? রেড। তাহলে দেখেন ব্লু গ্রিন সবাইকে ভুলে যেয়ে সে কি হয়ে যাবে? রেড। আর দেখেন রেড হয়ে গেছে। এখন আসেন এখানে রেড বলে দিলেন, এবার আসেন কোনো কারণে আসতেছি, কোশ্চেন পড়বে পরে আসছি। এখন আমি এইখানে যা বলা আছে, এখন আমি ইন্টারনালে এসে আমার শখ হলো, আমার ইন্টারনালে এসে আমি একে আবার অন্য একটা কালার বলবো, আমি আবার এখানে স্টাইল ট্যাগ নিলাম, নিয়ে এই যে এখানে যেরকম পি কে ক্লাস দিয়ে ধরেছি, এখন আমি তেমনি একই রকম ভাবে ক্লাস দিয়ে ধরবো। ডট মুহিব, আমি তোমাকে ধরে বলতে চাই তোমার কালার হবে, এখানে দিয়েছি রেড, ব্লু, রেড, গ্রিন, আর কি দেওয়া যায় এখানে? ইয়েলো। এখন বলেন কারটা কাজ করবে? দেখেন এখন আউটপুট কি আসে, কালার কি হয়ে যাচ্ছে? ইয়েলো হয়ে যাচ্ছে। কালার কি হয়ে যাচ্ছে? ইয়েলো। তার মানে দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এক্সটার্নাল সিএসএস থেকে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার বেশি। এক্সটার্নাল সিএসএস এ যাই বলেন না কেন সেটা সে ভুলে যাবে, ইন্টারনালে যা বলা থাকবে তাই সে পাবে।
এখন আসেন এই সেম জিনিসটা আবার এসে ঠিক এই জায়গাটায় ইনলাইনের মধ্যে আমি লিখে দিচ্ছি স্টাইল দিয়ে, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখানে এসে আমি কালার বলে দিচ্ছি, তোমার কালার আগে যা বলা ছিল সব কিছু ভুলে যাও, এখন যা বলবো সেটাই শুনবা। কি কি বলছি তাকে? তাকে ধরেন আমি লিনেন কালার দিচ্ছি, ধরেন লিনেন কালারটা বুঝতে পারবেন অনেক হালকা কালার, পিঙ্ক কালার দিচ্ছি। এবার আপনি তাকে একটা রিলোড দেন, দেখেন কি হয়ে গেছে, পিঙ্ক কালার হয়ে গেছে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম, দেখেন কয়েকটা অবজারভেশন। অবজারভেশন কি? অবজারভেশন নাম্বার 1, এক্সটার্নাল সিএসএস এ লাস্ট যা বলা থাকবে সেটাই পাবে, 1 নম্বর অবজারভেশন। এখন এক্সটার্নাল সিএসএস এ যাই বলা থাকুক না কেন, সেম জিনিসটা যদি আবার ইন্টারনালে বলা থাকে আরেকটা কথা, তাহলে সেটাই পাবে, ইন্টারনালেরটা পাবে। ইন্টারনালে যাই বলা থাক না কেন ওইটাকেই যদি আবার ইনলাইনে বলে দেওয়া হয় তাহলে এক্সটার্নাল ইন্টারনাল কোনোটাই পাবে না, কাটটা পাবে, ইনলাইনেরটা পাবে। মনে রাখবেন ইনলাইন সবচেয়ে বেশি পাওয়ারফুল। ওকে আপনি যা বলবেন সে তাই শুনবে, বাদ বাকি আর যত জায়গায় যা খুশি তাই বলেন না কেন কোনো কাজ হবে না। লাইক এই দেখেন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, ডট মুহিব আমি আবার এক্সটার্নালে এসে আমি কিছু একটা বলছি তাকে, এক্সটার্নালে বসে আমি একটা কালার দিচ্ছি তাকে, ধরেন আবার রেড করে দেওয়ার চেষ্টা করছি, দেখেন রেড হবে না, রেড হচ্ছে না, এই দেখেন রেড হচ্ছে না। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যে কটা অবজারভেশন বললাম সে কটা মাথায় রাখবেন, এটা হচ্ছে বিষয়। জি বলেন, কার কি কোশ্চেন ছিল? এটুকুর মধ্যে কার কি কোশ্চেন আছে বলেন। স্যার জি তাহলে কি এনচেল নাম্বার বাদ পড়ে গেল? এনচেল নাম্বার বাদ পড়ে গেল? দেখেন এনচেল বাদ নাম্বার, ব্যবহার করলে দেখেন এনচেল নাম্বার বাদ পড়ে কিনা, মানে আসছে এখনো ওই জায়গায় যায়নি। আচ্ছা এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? স্যার জি আর আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এখানে আপনি কিছু কিছু জায়গায় ডট ব্যবহার করছেন, ডট স্প্যান। স্যার এই যে কথাটা যে ডট কোন সময় ব্যবহার করা হবে স্যার, আর এই যে ক্লাস কোন সময় আচ্ছা ডট আমরা ব্যবহার করব, দেখেন ডট আমরা ব্যবহার করব যখন আমরা ক্লাসকে ধরবো তখন ডট ব্যবহার করব, আর যখন ক্লাসের ভিতরে যখন কোনো ট্যাগকে কল করব তখন শুধু ট্যাগের নামটা দিয়ে দিব। দেখেন এখানে আমরা এতদিন পর্যন্ত কি করতাম, জাস্ট ট্যাগকে ধরতাম, তাহলে h1 ট্যাগ ডট দিয়ে বোঝা হচ্ছে ক্লাস নেম, ডট দিয়ে বোঝা হচ্ছে ক্লাস নেম, আর শুধুমাত্র এইভাবে যখন স্প্যান বলে দেবো তখন সেটা বোঝাবে ট্যাগ। তার মানে দেখেন এতদিন আমরা যেভাবে করেছিলাম যে লাইক ধরেন আমি h1 কে ধরতে চাইলে তাহলে h1 ট্যাগকে ধরে আমি তাকে প্রপার্টি দিয়ে দিয়েছি, তাহলে ওটা ট্যাগকে ধরে বলেছি। কিন্তু এখন তার আমি ট্যাগ না, এই ট্যাগের একটা নিক নেম দিয়েছি, সেটা কি একটা ক্লাস নেম দিয়েছি। সো এই ক্লাস নেমকে আমরা যখন ধরবো, ক্লাস নেম ধরে আমি যখন এই পুরো h1টাকে ডাকবো, এখন কিন্তু আমি তাকে h1 বলে ডাকছি না, কি নামে ডাকছি, ক্লাস নামে ডাকছি। এই ক্লাস নামে যখন আমি তাকে ডাকবো তখন আমি তাকে ডট দিয়ে ডাকবো, ডট ক্লাস নেম দিয়ে আমি তাকে প্রপার্টি বলে দিব। এবার ধরেন এই ক্লাসের ভিতরে এই h1 এর ভিতরে কে আছে, এই স্প্যান আছে, তার মানে এখানেও আপনি চাইলে ক্লাস দিতে পারেন, এখানেও আপনি চাইলে ক্লাস দিতে পারেন, আমরা আসবো সেগুলোতে পরে। তাহলে কি করব, তখন আর রহিমের ভিতর স্প্যান এইভাবে না ডাকলেও চলবে। কিভাবে ডাকলে হবে, এখানে যখন আপনি একটা ক্লাস বলে দিবেন তখন ওই ক্লাসকে ধরে বললেই হবে, ঠিক আছে? কিন্তু আমি আপাতত ওইভাবে যাব না, আমরা স্পেসিফিক করে ধরবো, যেন তেন জায়গায় আমরা ক্লাস দিব না, আমরা ক্লাস খুব সাবধানতার সাথে ব্যবহার করব, ঠিক আছে? সবকিছুর একটা নিয়ম আছে। আমরা কি করব, জি স্যার এই যে আপনি ব্যবহার করছেন ডট রহিম স্পেস স্প্যান, উল্টা হয় যে স্প্যান ডট রহিম, তাহলে স্যার কোনো কি প্রবলেম ক্রিয়েট করবে স্যার? অবশ্যই। এটা এখানে কোন স্পেনের ভিতরে রহিম আছে, এখানে কোন স্পেনের ভিতরে কোনো রহিম নেই, আপনাকে ফ্রিকোয়েন্সি মেইনটেইন করে আসতে হবে। h1 এর ভিতরে কে আছে, স্পেন, h1 এর ভিতরে কে আছে, স্পেন, রাইট। আপনাকে ফরওয়ার্ডে যেতে হবে, ব্যাকওয়ার্ডে কাজ করবে না, ঠিক আছে? ওকে, যদিও কোনো কারণ HTML তো মনে করেন এটা তো কেস সেনসিটিভ না, HTML দেখা গেছে কেস সেনসিটিভ না, দেখা গেছে অনেক ক্ষেত্রে হয়তো কাজ করলেও করে ফেলতে পারে, কিন্তু সেটা উচিত না, সেটা ভুল হবে। ওকে, সো এখন দেখেন যে আমরা নেক্সট যে টপিকটায় যাব সেটা হচ্ছে যে আমি আরেকটু কমপ্লেক্সের দিকে যাচ্ছি। এখন দেখেন আমরা এর আগের ক্লাসগুলোতে যেটা করেছিলাম সেটা কি করেছিলাম,
যে এখানে যে লরেমটা ছিল এই লরেমটাকে বোল্ড করেছি, এখানে যে এটা ছিল এটাকেও বোল্ড করেছি, তাই না? তো আসেন আমরা সেটাকে এখন বোল্ড করব। আমরা তাহলে বোল্ড করবো কিভাবে? স্পেসিফিক এতটুকু টেক্সটকে আমরা প্রথমে টার্গেট করব। তাহলে এতটুকু টেক্সটকে টার্গেট করতে গেলে আপনাকে কি করতে হবে? একটা স্প্যান ট্যাগ নিতে হবে। স্প্যান ট্যাগের মধ্যে কি করবেন? এই পুরো জিনিসটাকে কাট করে এনে রেখে দিবেন। ঠিক তেমনি তাহলে বলেন মুহিবের ভিতরে যে স্প্যান আছে, আমাকে বলেন এটা আউটপুট কি আসবে? দেখেন এখানে সিএসএস থাকলো, এখানে আপনার এসটিএমএল থাকলো। এখন বলেন এই স্প্যানের আউটপুট কি আসবে? এই লরিং স্প্যানের আউটপুট কি আসবে? স্যার সবগুলো স্যার বলেন। সেম কালার হবে স্যার। সেম কালার কি হবে স্যার ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে আর কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর কালার হোয়াইট হবে। কালার হোয়াইট হবে। থ্যাংক ইউ সো মাচ। তার কারণ হচ্ছে দেখেন গ্লোবালি স্প্যান বলা আছে কি, হ্যাঁ গ্লোবালি স্প্যানকে যা বলা আছে সে সেটাই কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন এখন এটাকে রিলোড দিচ্ছে, দেখেন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর কালার হয়েছে সাদা, কিন্তু আমি চাচ্ছি তাকে আলাদাভাবে বলতে। কি বলতে? দেখেন আমি এখন তাকে ধরবো ডট মুহিব, তোমার ভিতর যে স্প্যান আছে আমি তোমাকে আগে কি বলা আছে আমি জানি না, এখন আমি তোমাকে যা বলবো সেটাই কাজ করবা। কি কাজ করবা? তোমার কালার হবে ব্লু, আচ্ছা তোমার কালার হবে রেড, আর তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। সো এখন দেখেন কি হয়, এখন এটাকে একটা রিলোড দেন। দেখেন আগে বলা ছিল এটা, এখন সেটা ভুলে যাবে, ভুলে যেয়ে কোনটা পাবে? লাস্ট যেটা বলেছি সেটাই পাবে। সো এখন আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি পাচ্ছে? গ্রিন, এবং টেক্সটের কালার কি হচ্ছে? রেড। এখন আসেন আমি এখন আবার তাহলে এটাকে এখন ধরবো। আমি কাকে ধরবো এখন? এটাকে এখন ধরবো। তাহলে দেখেন এটাকেও আমি এখন সেম ভাবে কিসে রাখবো? এটাকেও আমরা কি করবো? স্প্যান ট্যাগে রেখে দিব। এখন আমাকে বলেন আউটপুট কি আসবে? এটার আউটপুট কি আসবে? ভালো করে দেখে বলেন। রেড আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। সবাই একমত? থ্যাংক ইউ সো মাচ। কারণ কি দেখেন এই যে এই ক্লাসের ভিতরে যে স্পেন আছে সবাইকে বলা আছে, তার মানে কি এই ক্লাসের ভিতরে যত স্পেন আছে সব স্পেনই কি পাবে? এই প্রপার্টিটা পাবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অ্যান্সার সঠিক। সো দেখেন সেটাই হচ্ছে। এখন আপনি চাচ্ছেন এইটাকে আপনি ডিফারেন্ট কালার করবেন, এখন আমি কি দিয়ে করতে পারি? আমি চাই তাকে সেম করতে চাই না, আমি তাকে করতে চাই কি ওর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। হ্যাঁ রাইট, এখন আসবে আমাদের এন্ড চাইল্ডের কাজ। এখানে দুইটা ওয়ে আছে, হয় আপনি এই জায়গায় একটা ক্লাস এড করবেন, এখানে আপনি ক্লাস এড করবেন, ক্লাস এড করে সেই ক্লাস ধরে তাকে বলে দিবেন অমুকটা হয়ে যাও, কিংবা আমি তাকে ক্লাস দিয়ে ধরতে চাই না, আমি তাকে ধরতে চাই এভাবে করে এন্ড চাইল্ড দিয়ে। দেখেন ডট মুহিব তোমার ভিতর যে স্প্যান আছে সেই স্প্যানের এন্ড চাইল্ড নাম্বার যার কত? এটা হবে ফার্স্ট চাইল্ড। এই পি এর সাপেক্ষে মানে কি মুহিবের সাপেক্ষে এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, এটা হলো সেকেন্ড চাইল্ড। তার মানে এই দ্বিতীয় বাচ্চাটাকে আমি ধরতে চাই, ধরে তাকে বলতে চাই তোমার কালার হবে হোয়াইট। আচ্ছা তোমার কালার হবে হোয়াইট, ঠিক আছে হোয়াইট করি। তোমার কালার হবে হোয়াইট আর তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। দেখেন এবার দেখেন এটা চেঞ্জ হয় কিনা। দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলাম? এতক্ষণ পর্যন্ত যা দেখালাম তা বুঝতে পেরেছি? সো আমরা যদি এখন ওনার কথা হচ্ছে আমি এটাকে ক্লাস দিয়ে যদি ধরি, আসেন অলরেডি এটাকে অ্যাঞ্চেল দিয়ে এটা বলা থাকুক, আমরা এখন কি করব? এইখানে এসে এখানে তাকে ক্লাস দিয়ে ধরবো। আমি এখানে একটা ক্লাস দিচ্ছি এ এ এ এ এ নামে একটা আমি ক্লাস দিচ্ছি। এবার আসেন তাহলে কি করব? প্রথমে ক্লাসটাকে ধরবো ডট এ এ। তোমাকে আমি স্পেশালি বলতে চাই, তোমাকে আগে কি বলা আছে? আগে বলা আছে এটা, ভুলে যাও। এখন আমি তোমাকে বলছি যেটা সেটা শোনো। তোমার কালার করব আমি ইয়েলো, আর তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিব লিলেন, ঠিক আছে? এবার দেখেন সে কি হয়। এবার দেখেন কোথাও ভুল করলাম, সেভ দেই।
সেক্ষেত্রে চেষ্টা করতে হবে না। সাপোজ আমরা ক্লাস ছিল মুহিবের মধ্যে ছিল এই ক্লাস। রাইট 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 রাইট, মুহিবের ভিতর এ দেখেন ডট মুহিব তোমার ভিতর যে এ আছে, দেখেন ডট মুহিব তোমার ভিতর যে এ আছে এটাও ক্লাস এটাও ক্লাস, এর জন্য দুইটাই ডট। ডট মুহিব তোমার ভিতর যে ডট এ নামে ক্লাস আছে, আমি তাকে ধরে বলতে চাই তোমার কালার হবে ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার হবে লিলেন। সো আমরা এটাকে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এটাকে আমি রিলোড দিচ্ছি, বাট দুঃখজনক বিষয় হলো কাজ করছে না কেন? স্যার ওই এর আগে মেবি ডট দিছে, এটা নো কাজ করবে না কেন? স্টাইল ও আচ্ছা, এইখানে ইনলাইন থেকে মেবি ঝামেলা করছে, দেখি এটাকে বাদ দিই আগে, ইনলাইনগুলো ইন্টারনালগুলো বাদ, এরকম তো হওয়ার কথাই না, আজব বিষয়। ভাইয়া এন্ড চাইল্ডটার জন্য কি ঝামেলা করতেছে? এন্ড চাইল্ডটার জন্য দাঁড়ান করতে পারে, রাইট এখন পাচ্ছি, এন্ড চাইল্ডের জন্য মেবি পাচ্ছিল না, ঠিক আছে, বাট এটা কেন এত স্ট্রং করে ধরে রাখলো? হয় কারণ আপনার ক্লাস দিয়েও সেটা তো স্পেসিফিক হচ্ছে, এই জন্য ভাই কনফ্লিক্ট করতেছিল, রাইট। হ্যাঁ সেটা হতে পারে, বাট এরকমটা আমি এর আগে দেখিনি, হতে পারে যাই না, অ্যাকচুয়ালি এটাই শিক্ষা যে নতুন নতুন অনেক কিছু সামনে আসবে। বাই দ্য ওয়ে, তো যাই হোক আমরা ওইটাকে বন্ধ করলাম, আমাদের হ্যাঁ দুটাই স্পেসিফিক করে ধরা হচ্ছে, দ্যাটস ওয়াই দুটাই কমপ্লিট করছিল, এটা হতে পারে, ঠিকই আছে। সো দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদের মূল যে ব্যাপারটা ছিল যে আমি তাকে এনজিএল দিয়ে ধরবো না, আমি তাকেও কি দিয়ে ধরবো, ক্লাস দিয়ে ধরবো। তো দেখেন ক্লাস দিয়ে যেটা ধরেছি সেটাই পাচ্ছি, লিনেন ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, আমি এটাকে নেভি করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে। সো দেখেন নেভির ভিতরে হলুদ কালার ব্যাকগ্রাউন্ডটা, সো আমি তাকে ক্লাস দিয়েও ধরতে পারছি স্পেসিফিকভাবে, আমি আবার তাকে আমি কি করতে পারি, এই ক্লাস বাদ দিয়ে আমি যদি তাকে এন চাইল্ডে ধরি সেটাকেও আমি কাকে কি করতে পারি, স্পেসিফিক করে ধরতে পারি। আমার দুইটা ওয়েই আমার কাছে থাকলো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 9 নম্বর ক্লাস। দেখি আজকে আপনাদের ক্লাসের টপিক কি ছিল। ভাই আইডিটাও শিখাই দিন। আইডি এখন না, অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা ব্যবস্থা মানে আমাদের এই ব্যাপারে আমাদের অনেকের নলেজ কম আছে। বিষয়টা হচ্ছে এখানে যে অ্যাকচুয়ালি আইডির কোনো কাজ নেই, ঠিক আছে। আইডির কাজ আছে, তবে সবচেয়ে বেশি কার কাজ? ক্লাসের কাজ। তো আইডির কাজ যখন দরকার হবে তখন দেখাবো, অযথায় দেখায় দেখা গেছে যে একটা কনফ্লিকশন তৈরি হবে, তো সেটা দরকার নেই। এখন ফ্রি মাইন্ডে সামনে আগাতে থাকেন, যখন আস্তে আস্তে জ্ঞান বাড়বে, আস্তে আস্তে যত দিন যাবে তত আপনাদের জ্ঞান বাড়বে, তত অনেক ভারী ভারী জিনিস আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। শুরুতেই এত কিছু বলবো না। ওকে, এখন দেখেন যে আমি একটা ছোটোখাটো একটা প্রজেক্ট না ঠিক, এটা একটা জাস্ট কাজের কনসেপ্ট বোঝার জন্য আমরা একটা জিনিস করছি। আর একটা কনসেপ্ট আজকে দিয়ে দেই, যেটা নর্মালি আমি এত আগে দেই না, এগুলো সাধারণত পরে দিই। নাকি দাঁড়ান আমি একটু হিসাব করে নিই। রাইট, এটা দেওয়া যায়, এটা এখন শেখানো যায়। ওকে,
দেখেন আমরা এখন এতক্ষণ যা দেখলাম এটা হচ্ছে কি করা, জাস্ট এক্সটার্নাল সিএসএস এবং ইন্টারনাল দুটোকে কম্বাইন করে কিভাবে ধরতে হয় সেই জিনিসগুলো দেখলাম। সো আই হোপ আমরা স্টাইল শিট থেকে এখন থেকে সব ধরনের কাজ করতে পারবো। এখন আসেন, এখন যা ক্লাস করবো এগুলো প্রতিটা কথাই হচ্ছে বেসিক, প্রতিটা লাইনই হচ্ছে বেসিক, যা আলোচনা করব প্রতিটা লাইনই বেসিক, প্রতিটা জিনিস আমাদের প্রজেক্ট করতে গেলে কাজে লাগবে, ভালো করে খেয়াল করেন। সো আমি এখন H1 নিচ্ছি, লিখছি দিস ইজ হেডিং ট্যাগ, দিস ইজ হেডিং ট্যাগ। সো আমরা এই H1 কে আমরা এখন চাইলে কি করতে পারি, একটা ক্লাস দিতে পারি। সো আমরা তাকে একটা ক্লাস দিচ্ছি, আমরা ক্লাস দিয়ে তাকে ধরি, তো আমরা তাকে একটা ক্লাস দিচ্ছি, লাইক সে ক্লাসের নাম হচ্ছে এ। তাহলে দেখেন ডট এ, আমি ওকে ধরে বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই রেড। সো ওকে, দুইটা ফাইলই ভালো করে সেভ দিতে হবে। ওকে, তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি পাচ্ছে, রেড। খেয়াল করেন দিস ইজ H1 ট্যাগ, তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কি, রেড। এখন একটু খেয়াল করেন, এটাকে আমি যদি এখন বলি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সে কি হয়ে যাচ্ছে, এর উইড কতটুকু পাচ্ছে একটু খেয়াল করেন, উইড পাচ্ছে কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এতটুকু উইডের মধ্যে যেখানে সেন্টার আসা দরকার সেখানে সে চলে আসবে, দেখেন সেন্টারে চলে আসছে। এখন দেখেন আপনি চাচ্ছেন যে এটার উইড পুরোটুকু না, এটাকে উইডটা কিছুটা কমাবেন, তাহলে কি করতে পারি, তাহলে এখানে দেখেন উইড যেটা আছে, উইড বলে দিচ্ছি, লাইক ধরেন আপনি পার্সেন্টেজে বলতে পারেন, আপনি পিক্সেলে বলতে পারেন, লাইক আমি প্রথমে পিক্সেলে বলছি, অর্থাৎ 500 পিক্সেল উইড হবে। তাহলে এবার এটাকে একটা রিলোড দেন, দেখেন তার উইড এখন কতটুকু হয়ে গেছে, 500 পিক্সেল। আর টেক্সট কোথায় আছে, এই 500 পিক্সেলের সাপেক্ষে সেন্টারে আছে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইনের কাজ। টেক্সট অ্যালাইনের কাজ হচ্ছে কি, মনে রাখতে হবে একটা ট্যাগ কতটুকু আছে তা বোঝা যাবে কি দিয়ে, তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। আসেন তার সিমিলারলি অন্য একটা ট্যাগ দেখি, এখানে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে একটা লরেম নিচ্ছি, লরেমের ছোট্ট কিছু টেক্সট রাখছি, এত বেশি টেক্সট রাখবো না, অল্প কিছু টেক্সট রাখবো এখানে। তো ধরেন আমি এতটুকু টেক্সট রাখছি। সো দেখেন পি ট্যাগটা চলে আসবে, এই সে পি ট্যাগ। তো অ্যাট ফার্স্ট আপনি এই পি ট্যাগও একটা ক্লাস দিতে চান, আপনি ক্লাস দিয়ে দেন। আপনি ক্লাস দিলেন লাইক কত, এটাকে দিচ্ছেন বিবিবি। তাহলে ডট বিবিবি, আমি তোমাকে ধরে বলতে চাই তোমার ফন্ট সাইজ 30 পিক্সেল, তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই কতটুকু, লাইক আরও একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, ধরেন এটাও দিচ্ছি রেড। সো দুইটা ফাইলে ভালো করে সেভ করতে হবে, যখন যেই ফাইলে এডিট করবেন সেই ফাইলটাকে অবশ্যই সেভ করতে হবে। সো এটাকে রিলোড দিচ্ছি, তো দেখেন এই সে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ এবং তার ভিতরে টেক্সট, এবং তাকেও কি তার উইড কতটুকু আছে, 100, মনে রাখবেন এটা 100% উইড আছে, অর্থাৎ পুরো স্ক্রিনে 100% উইড আছে। সো আপনি যদি এটাকেও যদি আপনি টেক্সট অ্যালাইন কি বলবেন, সেন্টার বলেন, তাহলে দেখেন কি ঘটনা ঘটবে। সো এই টেক্সটগুলো কোথায় আসছে, সেন্টারে চলে আসছে। কার সেন্টার আসছে, স্ক্রিনের সেন্টারে, নাকি এই ট্যাগের যতটুকু উইড তার সেন্টারে আসছে, কিছু না আগে বললাম। হ্যাঁ, এইখানে উইড যতটুকু ততটুকুর সেন্টারে সে আসছে। যেমন এই যে এটা হচ্ছে তার এক্সাম্পল, এখানে উইড যখন বেশি ছিল তখন সে এই সেন্টারটাও কোথায় ছিল, আরো এই সাইডে ছিল, উইড কমে গেছে। সো এই উইডের সাপেক্ষে সে কোথায় আছে, সেন্টার আছে। তাহলে টেক্সট অ্যালাইন কাজ করে কি, উইড ট্যাগের ভিতরে যে এরিয়া আছে তার সেন্টারে কাজ করবে। ওকে, এখন আপনি এটাকে 500 পিক্সেল দিয়েছেন, আর আমি এটার উইড বলে দিচ্ছি এবার 50%। মানে কি হবে, এখন যে 50% বললাম, এই 50% কাউন্ট করবে কতটুকু, এই স্ক্রিনের সাপেক্ষে 50%। সো দেখেন এটাকে এখন একটা রিলোড দিচ্ছে, দেখেন এই দেখেন স্ক্রিনের সাপেক্ষে 50% হচ্ছে এতটুকু। তো এতটুকু তার উইড হয়ে গেল, এবং এতটুকু উইডের সেন্টারে আছে কে, এই লরেমটা, এই কথাটা। এখন একটা জিনিস দেখেন, এখন আমি আরো একটা টেক্সট নিচ্ছি, এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখছি এখানে হোম বা রিড মোর।
সো দেখেন এই দেখেন রিড মোডে কথাটা চলে আসছে। সো আপনি রিড মোডের আপনি চাইলে এখানেও একটা ক্লাস অ্যাড করতে পারেন। এখানে আমি ক্লাস দিচ্ছি, আমি এখানে ক্লাস দিচ্ছি সিসিসি। তাহলে দেখেন ডট সিসিসি ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি ব্যবহার করেন রেড। এখন বলেন আমার ব্যাকগ্রাউন্ড কালার কতটুকু পেয়েছে? যতটুকু টেক্সট ততটুকু পেয়েছে, যতটুকু টেক্সট ততটুকু। কেন এখন সে পুরো 100% পেল না কেন? এখন আপনি একটা জিনিস দেখেন, এইখানে তার উইড কতটুকু, যতটুকু টেক্সট ততটুকু। এখন বলেন এইখানে যদি আপনি টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করেন, কোনো এফেক্ট বুঝতে পারবেন? সে কি সেন্টারে গেল কি না গেল সেটা বুঝতে পারবেন? একটা জিনিসকে সেন্টারে আপনি কখন আনতে পারবেন? মনে করেন একটা বস্তুকে আপনি সেন্টারে আনবেন, সেই বস্তুটা কোথায় আছে? একটা বক্সের মধ্যে আছে। এখন ওই বস্তুটার আয়তন যতটুকু, বক্সের আয়তনও যদি ততটুকু থাকে, তাহলে কি তাকে সেন্টারে নেওয়া যাবে? সে তো এমনি সেন্টারে আছে, মানে বক্সের সাপেক্ষে। হয় আপনাকে বস্তুটাকে কি করতে হবে, ওই বক্সের থেকে ছোট হতে হবে, নয়তো বা বস্তুটা থেকে বক্সটা বড় হতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? একটা মেজারমেন্ট করে মাঝখানে আনতে পারবেন। তো এর মধ্যে এক কোটে কাজ করছে না। তাহলে বলেন কিছু কিছু ট্যাগ ডিফল্ট ভাবে 100% উইড পাচ্ছে, আবার কিছু কিছু ট্যাগ যতটুকু টেক্সট আছে ততটুকু পাচ্ছে। এর কারণ কি? সো এখানে একটা স্ট্রং বেসিক আছে, এখানে একটা স্ট্রং বেসিক আছে। তো এই বেসিকটা হচ্ছে এরকম যে এটা মনে রাখেন আপাতত আমি এটা নিয়ে আলোচনা করব না, ঠিক আছে? আপাতত জাস্ট এটা মনে রাখেন যে এরকম ঘটনা হয়েছে যে কি, যে কিছু কিছু ট্যাগ আমাদের ফুল 100% পাচ্ছে, আর কিছু কিছু ট্যাগ আছে যারা কতটুকু পাচ্ছে, যতটুকু টেক্সট আছে ততটুকু পাচ্ছে। আবার দেখেন আপনি এখানে আরো একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, আমি এটাকে ডুপ্লিকেট করছি, আমি এটাকে দিচ্ছি সাপোজ ধরেন ডিডি ক্লাস দিচ্ছি এটাকে। সো এবার দেখেন আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখেন ও এর পাশে এসে গিয়ে বসছে, অ্যাঙ্কর ট্যাগ দুটো পাশাপাশি বসছে। কিন্তু দেখেন H1 নেন আপনি, দেখেন দুটো H1 নিচে নিচে আসছে। এটা কেন আসছে? তাহলে কিছু কিছু ট্যাগ তার ডানে বামে কাউকে বসতে দিচ্ছে না। দেখেন এখানে কিন্তু জায়গা আছে, এখানে জায়গা আছে, জায়গা থাকার পরও কিন্তু সে তার পাশে গিয়ে বসেনি, সে কিন্তু কোথায় আসছে? নিচে আসছে। আমি চাইলে এই রিড মোডকেও কি করতে পারি? নিচে নামাতে পারি। কিভাবে করে? আমাদের যা নলেজ আছে আমরা এখানে একটা বিআর ব্যবহার করি, তাহলে দেখবেন এই রিড মোড নিচে চলে আসছে। কিন্তু এখানে তো কোথাও বিআর ব্যবহার করা নাই, তাহলে ও কেন নিচে আসলো? সো এখানেও একটা স্ট্রং বেসিক আছে। আপনাকে জাস্ট প্রবলেমগুলো বলে রাখলাম। এখানে কিছু কিছু প্রবলেম মানে কিছু কিছু বেসিক আছে, কেন এরা কিছু কিছু ট্যাগ নিচে নিচে আসে, কিছু কিছু ট্যাগ কেন তারা পাশাপাশি বসে, ঠিক আছে? সো এইটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট আপনাদের এখান থেকে আপনাদের একটু অবজারভেশনটা দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন আসেন মূলত যে কাজটা, ওকে, এখন আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এটা, যে আমি অ্যাঙ্কর ট্যাগ পি ট্যাগ H1 একটা রাখবো, রেখে দিচ্ছি, এবং এই ট্যাগটাকে ধরে মাঝখানে নিয়ে আসবো, এই টেক্সটটাকে ধরে মাঝখানে নিয়ে আসবো। সো আর তার উইড যেটা আছে এটা আমরা উইড যদি বলে না দেই, দেখেন উইড যদি বলে না দিই তাহলে উইড কতটুকু পাবে? উইড আমি বলে দিচ্ছি না। দেখেন আগে বলা ছিল এই এ এর জন্য উইড বলা ছিল কতটুকু? উইড বলা ছিল 500 পিক্সেল। যত বলা থাকবে তত কাজ, যদি বলা না থাকে তাহলে সেটা 100% কাজ করবে, 100% উইড জুড়ে কাজ করবে। এটা হচ্ছে ডিফল্ট। আর এই যে এই H1 এর একটা হাইটও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো কেটে দিচ্ছি। দেখেন H1 একটা হাইট ব্যবহার করছি, হাইট কত দিলাম? ধরেন 300 পিক্সেল। তার মানে দেখেন এই H1 300 পিক্সেল হাইট হয়ে যাবে। আর দেখেন 300 পিক্সেল হাইট হয়ে গেছে। আবার আপনি যদি উইড বলে দেন 50%, তাহলে দেখবেন 50% উইড হয়ে যাবে। আর দেখেন 50% উইড হয়ে যাবে। তার মানে যদি আপনি এখান থেকে একটা অবজারভেশন, এটা একটা বেসিক, যে কোনো ট্যাগ ডিফল্টভাবে তার উইড যদি বলে না দেন তাহলে সেটা 100% পাবে।
যেমন H1 যেমন P, এদেরকে যদি আমি উইড বলে না দেই তাহলে কি হবে দেখেন, উইড বলে দিচ্ছি না, উইড কেটে দিচ্ছি, সে কি হবে পুরো স্ক্রিনে 100% জুড়ে থাকবে, দেখেন 100% জুড়ে থাকছে, তার মানে উইড ডিফল্টভাবে 100% কাজ করে। হাইট তাহলে কতটুকু কাজ করে, আমি হাইটও বলে দিচ্ছি না, তাহলে হাইট কতটুকু কাজ করবে, কন্টেন্টের জন্য যতটুকু হাইট দরকার, কন্টেন্টের জন্য যতটুকু হাইট দরকার ওর হাইট ততটুকুই হবে, ওর হাইট ততটুকু হবে। তার এক্সাম্পল কি, লাইক একটা পি ট্যাগ নিচ্ছি, লরেম হাবিজাবি কিছু টেক্সট লিখলাম, ঠিক আছে। এবার দেখেন, এবার আমি পি ট্যাগটাকে, আমি ধরেন এই পি ট্যাগটাকে ধরলাম, সরাসরি পি ট্যাগটাকে ধরলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড। এবার দেখেন এটার হাইট কতটুকু হয়, দেখেন যতটুকু টেক্সটের হাইট ততটুকুই সে কি পাচ্ছে, হাইট পাচ্ছে। বুঝতে পারলাম বিষয় দুটা? জি স্যার। তার মানে উইড যদি বলে না দেয় তাহলে উইড কতটুকু পাবে, 100%। আর যদি হাইট বলে না দেই তাহলে হাইট কতটুকু পাবে, যতটুকু কন্টেন্টের হাইট আছে ততটুকু হাইট পাবে। আর যদি বলে দেন তাহলে যা বলে দিবেন তাই কাজ করবে। সো এবার আসেন, আজকে টেক্সট ফরম্যাটিং এর যাবতীয় যতগুলো প্রপার্টি আছে আমরা সবগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো না, আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার নেই। এখন আসেন টেক্সটের জন্য কি কি প্রপার্টি আমরা শিখেছি বলেন একটা একটা করে। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট দিয়ে আর কি কি শিখছি, আর কিছু শিখছি বলেন তো। টেক্সট ডেকোরেশন শিখছি, টেক্সট ডেকোরেশন কি কি, আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হতে পারে, এই দেখেন আন্ডারলাইন। যদি আন্ডারলাইন না দিয়ে যদি বলি ওভারলাইন তাহলে কি হবে, উপর দিয়ে লাইন হবে। যদি বলি লাইন থ্রু, যদি বলি লাইন থ্রু তাহলে কি হবে, ডিলেটের মতো কাজ করবে, জিনিসটা কেটে যাবে। সো টেক্সট ডেকোরেশনে কয়টা ভ্যালু আমরা জানতে পেরেছি, তিনটা ভ্যালু, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন ওভারলাইন, টেক্সট ডেকোরেশন লাইন থ্রু। এবার দেখেন টেক্সট নিয়ে আরো কিছু শিখছি কিনা বলেন, টেক্সট নিয়ে আরো কিছু শিখেছি কিনা। দেখেন টেক্সটের আরো কিছু প্রপার্টি আছে, হ্যাঁ ট্রান্সফর্ম এখন না, টেক্সট ট্রান্সফর্ম একটু পরে। দেখেন টেক্সটের শ্যাডো আমরা ব্যবহার করতে পারি, টেক্সটের শ্যাডো ব্যবহার করতে পারি। কিরকম শ্যাডো, আমরা আপাতত একটা লাইন থ্রু না দিয়ে এটাকে আমরা কি দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইন না ওভারলাইন দিতে পারি সাপোজ ধরেন, বা আপাতত নান করে রাখতে পারি। আরেকটা ভ্যালু আছে নান, অর্থাৎ আমি কোনো টেক্সট ডেকোরেশনই চাই না, সো টেক্সট ডেকোরেশনই চাই না, ওকে সে টেক্সট ডেকোরেশন চলে গেল। এখন দেখেন টেক্সট শ্যাডো আরেকটা আছে, এটাকে ভ্যালু ব্যবহার করতে হবে 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, লাইক ধরেন ব্ল্যাক, এটা হচ্ছে কালার। তাহলে দেখেন ফার্স্ট তিনটা ভ্যালু কি রিপ্রেজেন্ট করে। সো এটাকে আমরা ইন্সপেক্ট করছি, দেখেন কি কি করলাম, ইন্সপেক্ট করতেছি কিভাবে, কোথা থেকে, এখান থেকে ধরে এখানে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে এই দেখেন এই যে H1, এই যে এটাকে চেক মার্ক করে দেবো, এই যে H1 এটাকে চেক মার্ক করলাম। এই দেখেন H1 এর যে টেক্সটগুলো আছে এখানে, যে CSS গুলো আমরা এখানে লিখলাম, এই তিনটা এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে লাইভ প্রিভিউ, এখান থেকে আপনি লাইভ প্রিভিউ দেখতে পারবেন। দেখেন ফার্স্টের ভ্যালু আমি বাড়াচ্ছি, দেখেন কিছু একটা ডান থেকে বামে, সরি বাম থেকে ডানের দিকে কিছু একটা বের হচ্ছে, দেখছেন কিছু একটা বের হলো মনে হচ্ছে। আচ্ছা আমরা কালারটাকে ব্ল্যাক না দিয়ে রেড কালার দিই, তাহলে বুঝতে সহজ হবে আই হোপ, ঠিক আছে। দেখেন রেড, দেখেন কিছু একটা বাম থেকে ডান দিকে কিছু একটা বের হলো। তারপর দেখেন সেকেন্ড যে ভ্যালুটা আছে এটা ভ্যালু বাড়াচ্ছি, এটা দেখেন উপর থেকে কিছু একটা জিনিস নিচের দিকে নামছে। থার্ড যে ভ্যালুটা আছে এটা বাড়াচ্ছি যখন, দেখেন এটা ঘোলা হয়ে যাচ্ছে। আর ফোর্থ ভ্যালুটা তো সেটা দেখলেনি, সেটা হচ্ছে কালার ডিফাইন করে, কি কালারে, অর্থাৎ এই যে টেক্সট শ্যাডো বলতে বোঝায় ছায়া, টেক্সটের ছায়াটা কিভাবে পড়বে, কি কালারের ছায়া পড়বে, সেই ছায়াটা ডিফাইন করে টেক্সট শ্যাডো। এখন এই টেক্সটটাকে একটু 3D মুড লাগছে, একটু 3D ভাব লাগছে, যে মনে হচ্ছে যেন টেক্সটটা ভেসে আছে কোনো এক জায়গা থেকে। সো এইভাবে করে আমরা কি করতে পারি, টেক্সট শ্যাডো অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আপনি চাইলে এটার একটা ফন্ট সাইজ বাড়াতে পারেন, ফন্ট সাইজ আর একটু বেশি করে দিয়ে দেই ভালো মতো বোঝার জন্য, 50 পিক্সেল 80 পিক্সেল দেন, আরো ভালো মতো দেখেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন। আবারও দেখেন ফার্স্টের ভ্যালু আমি পজিটিভ দিকে মান দিয়েছি, এখন যদি নেগেটিভ দিকে মান দিতাম তাহলে দেখেন শ্যাডোটা কোন দিকে যাচ্ছে, শ্যাডোটা ডান থেকে বামের দিকে যাচ্ছে। আপনি এখানে পজিটিভ, এখানে 3 পিক্সেল ব্যবহার করেছেন সেকেন্ড ভ্যালু, এটাকেও আপনি কি করেন নেগেটিভে ভ্যালু বাড়ান, তাহলে দেখেন সেটা কি হবে, নিচ থেকে উপরের দিকে যাবে। তারপরে এখানে যে ভ্যালুটা আছে, থার্ড যে ভ্যালুটা আছে, এটাও আপনি নেগেটিভে মান দেওয়ার চেষ্টা করেন, দেখেন নেগেটিভে কোনো মান আসবে না। এটার মান সবসময় কিসে ব্যবহার করতে হবে, পজিটিভ সাইডে ব্যবহার করতে হবে, অর্থাৎ ঘোলা করতে হবে তাকে।
ঠিক আছে। তারপরে যেটা ভ্যালু আছে এখানে আপনি কালার ডিফাইন করতে পারেন, লাইক আপনি এখানে কালার কোড ব্যবহার করতে পারেন, সিসিসি কালার কোড, ঠিক আছে, এই সেই কালার কোড, অথবা এখানে আপনি ব্লু কালার ব্যবহার করতে পারেন, যে কালার পাবেন সেই কালারে কি পড়বে শ্যাডো পড়বে। তাহলে এইভাবে করে একটা টেক্সটকে আমরা কি করতে পারি, একটা টেক্সটকে সাজাতে পারি। তাহলে টেক্সট শ্যাডোর যে ভ্যালুগুলো আমরা এখানে ব্যবহার করলাম সেগুলো কপি করে নিয়ে যাচ্ছি। দেখেন টেক্সট কপি করে নিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম এই টেক্সট শ্যাডোর ভ্যালু। আর এখানে ফন্ট সাইজ যেটা আছে এটাকেও আমি কপি করে নিয়ে যাচ্ছি 80 পিক্সেল, আপনি এটাকেও এখানে দিয়ে দেন কন্ট্রোল ভি। সো এবার এটাকে রিলোড দেন। সো দেখেন যা যা করেছি সব কিছুই কাজ করছে। বুঝতে পারলাম এতটুকু? এখন আসে জি টেক্সট শ্যাডোটা স্যার আপনি কিভাবে কন্ট্রোল করবেন যে একটু আপনি তাড়াতাড়ি -1 -1 2 3 তাড়াতাড়ি এটা স্যার কি আমাকে কি এর মাধ্যমে করতে হবে নাকি কোনো এরর মধ্যে? না, ওই যে কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো এগুলো দিয়ে, ঠিক আছে, অথবা মাউস স্ক্রল করলেও ভ্যালু বাড়বে ভ্যালু কমবে। ওকে, এখন আসেন আমি চাচ্ছি এই টেক্সটের ফন্টগুলোকে চেঞ্জ করব। তাহলে কি হবে, ফন্ট ফ্যামিলি এটা কি হবে, ধরেন আমি তাহমা দিচ্ছি, তাহমা, এটা সবার পিছতেই কাজ করবে তাহমাটা। এবার দেখেন ফন্টটা দেখতে একটু চেঞ্জ হয়ে যাবে, দেখেন দিস ইজ তাহমা, এটা হচ্ছে দিস ইজ হেডিংটাকে এখন যে ফন্টটা পাচ্ছে এটা কি পাচ্ছে, তাহমা পাচ্ছে। যদি আপনি এখানে আরিয়াল ব্যবহার করেন, আরিয়াল, দেখেন এটাকে রিলোড দিচ্ছি, দেখেন আরিয়াল পাচ্ছে এটা। সো এখানে আমি আপাতত এটাকে তাহমা রাখছি, তাহমা এটাই ব্যবহার করছি। তো ফন্ট ফ্যামিলি হচ্ছে কি ফন্টটা দেখতে কেমন হবে সেটা। তারপর আর কি কি প্রপার্টি জানি আমরা বলেন তো? ফন্টের আমরা কালার ডিসাইড করে দিতে পারি, লাইক কালার দিয়ে দিচ্ছি রেড, সো দেখেন রেড কালার, ঠিক আছে। তারপর আর কি কি পারি বলেন ফন্টের ক্ষেত্রে? ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, রাইট। ফন্ট ওয়েট এখানে কাজ করবে না, কারণ কি এটা অটোমেটিক্যালি কি আছে, বোল্ড হয়েই গেছে। ফন্ট ওয়েট এখানে বোল্ড হয়ে যাচ্ছে, তবে ফন্ট ওয়েট কাজ করতে পারবেন এইভাবে করে, ফন্ট ওয়েট অপোজিটটা কাজ করতে পারবেন। দেখেন ফন্ট ওয়েট এটা অলরেডি দেখেন বোল্ড দিলে কোনো পরিবর্তন দেখতে পাবো না, এটাকে রিলোড দিচ্ছি, দেখেন বোল্ড দিয়েছি, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ কি এটা অটোমেটিক্যালি H1 বোল্ড হয়েই আছে। সো আপনি এটাকে ফন্ট ওয়েট কি করতে পারেন, নর্মাল করে দিতে পারেন। সো দেখেন নর্মাল করে দিলে কি হবে, দেখেন সেটা চিকন হয়ে গেছে, মানে এখন আর সে বোল্ড ভাবটা নাই। সো ফন্ট ওয়েট কি করে দিলাম, এখানে নর্মাল করে দিলাম। তারপর আসেন আর কি করা যেতে পারে, তারপর আরো আছে, সেটা কি লাইক ফন্ট স্টাইল, রাইট, ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইল কি, এটাকে আমরা করে দিতে পারি ইটালিক, ঠিক আছে, সরি ইটালিক। সো দেখেন এটা ইটালিক হয়ে যাবে, এই যে ইটালিক হয়ে গেছে। তারপর আর কি ব্যবহার করতে পারি, দেখেন লাইন হাইট না, এটাকে ব্যবহার করতে পারি আমরা ওয়ার্ড স্পেসিং আমরা ব্যবহার করতে পারি। ওয়ার্ড স্পেসিং ব্যবহার করলাম 20 পিক্সেল, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড স্পেস থাকবে কত পিক্সেল, 20 পিক্সেল, এই দেখেন বেড়ে গেছে। এবার একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেস বাড়াতে চাই, তাহলে কি হবে, লেটার স্পেসিং কতটুকু হবে, তারপর ধরেন 10 পিক্সেল, অর্থাৎ একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব থাকবে 10 পিক্সেল করে। দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কত হয়ে গেছে, 10 পিক্সেল। তো বলেন টেক্সট ফরম্যাটিং এর আর কি জানি আমরা? হ্যাঁ যাবে তো, কি টেক্সট ডেকোরেশন ব্যবহার করেছে, এই যে নান, ওখানে তিনটা ভ্যালু চারটা আন্ডারলাইন করতে। সো এটাকে আন্ডারলাইন যদি করতে চাই তাহলে এখানে আমি টেক্সট ডেকোরেশন কি করে দিই, আন্ডারলাইন করে দিই, আন্ডারলাইন চলে আসবে, এই সেই চলে আসবে আন্ডারলাইন। আর কি করা যেতে পারে? সো এইগুলাই হচ্ছে মোটামুটি একটা, হ্যাঁ ফন্ট সাইজ বাড়িয়েছি 80 পিক্সেল। তো মোটামুটি আমার কথা হচ্ছে যে মোটামুটি একটা টেক্সটকে ফরম্যাট করতে গেলে মোটামুটি এই কয়টা প্রপার্টি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো এই কয়টা প্রপার্টি যেন একদম ছোটস্থ থাকে, এটাকে বলছি আমরা টেক্সট ফরম্যাটিং সিএসএস, ঠিক আছে। এগুলা দিয়ে একটা টেক্সটকে কি করা যায়, বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়। সো এবার আসেন যে পরের যে টপিকটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মার্জিন আর পেডিং,
ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। না থাক, আজকে আর ওগুলো নিয়ে আলোচনা করব না, আজকে জাস্ট এই জিনিসগুলোই প্র্যাকটিস করবেন। প্রিভিয়াস ক্লাসে যে টপিকগুলো আপনারা করেছেন, প্রিভিয়াস ক্লাসে যেগুলো ইনলাইনে করেছেন, সেই জিনিসগুলো আজকে এক্সটার্নালে এইভাবে করার ট্রাই করবেন, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং নেক্সট ক্লাস থেকে আমাদের এক একটা টপিক করব, আর আর সেই টপিকের উপরে এক একটা করে প্রজেক্ট করার চেষ্টা করব। মনে রাখবেন, আপনাদের সাথে আসছি আপনাদের সাথে ব্যাচ 24 এর ক্লাস মিল থাকবে। আপনাদের এখানে যে প্রজেক্ট করব 24 এ, তার ডিফারেন্ট প্রজেক্ট করব। সো আপনারা অবশ্যই সেগুলো দেখবেন, ঠিক আছে? যদি কাজ শিখতে চান আর কি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেখবেন। তার কারণ হচ্ছে, যেহেতু আপনাদের সময় কম, অল্প সময়ের মধ্যে অনেক কিছু কভার করতে হবে। দেখা যাচ্ছে একটা ডিজাইন হয়তো কমপ্লিট করা যাবে না, অর্ধেক করা হবে এখানে, অর্ধেক করা হবে ওই জায়গায়, বা একটা ডিজাইনের একটা পোর্শন হয়তো দেখিয়ে দিয়েছে, আরেকটা পোর্শন দেখাবো ওই জায়গায়। সো বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আমি যেদিন বলবো সেদিন ওই ক্লাসগুলো ফলো করবেন। আপাতত ফলো করার দরকার নেই, এটা হয়তো নেক্সট ক্লাস থেকে হবে। নেক্সট ক্লাস থেকে আমরা একটা ছোট ছোট করে টপিক ধরবো, ছোট ছোট প্রজেক্ট করতে করতে সামনে আগাবো। দেখবেন এই ছোট ছোট প্রজেক্ট করতে করতেই আপনি কবে যে মানে একটা বড় ওয়েবসাইটে কাজ করে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না, ঠিক আছে? তবে রেগুলার টাস্ক জমা দিতে হবে। যদি এটা করেন তাহলে এখান থেকে বেনিফিট পাওয়া যাবে। আর যদি এটা না করা হয় তাহলে কিন্তু বললাম যে পুরোটাই আপনার লস প্রজেক্ট হবে। সো অ্যাসাইনমেন্ট দিনকে দিন কমে যাচ্ছে আপনাদের, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট দেওয়ার টেন্ডেন্সি কমে যাচ্ছে। তো এই বেসিক ক্লাসগুলোতে যদি অ্যাসাইনমেন্ট কমে যায়, তাহলে সামনে যে প্রজেক্ট বেস ক্লাস হবে সেই ক্লাসগুলো কিভাবে করব? সো আপনাদের এখানে দেখেন, এখানে যে স্যাম্পল যে ডিজাইনগুলো আছে, দেখেন এগুলো সব ইউটিউব মানে থেকে নামানো, গুগল থেকে নামানো। সো এখানে দেখেন, একদিন কন্ট্যাক্ট ফর্মের ডিজাইন করা দেখবো, ওই দিন মানে ইনপুট ফিল্ডকে কীভাবে ডিজাইন করা যায়, সেই সিএসএস দিয়ে অ্যাড করা যায়, সেদিন এইরকম একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো। আরেকদিন আমাদের একটা প্রপার্টি আছে ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, ঠিক আছে? তো ওগুলা ফ্লোট লেফট, এইগুলো দেখার পরে আমরা এই ধরনের একটা প্রজেক্ট বানাবো। সো দেখেন এগুলো সব হচ্ছে লাইভ প্রজেক্ট, ঠিক আছে? তো এই জিনিস এইরকম ডিজাইন আপনাদের করে পারতে হবে। সিএসএস এর মোটামুটি কয়েকটা ক্লাস, সিএসএস এর উপর আপনাদের লম্বা ক্লাস হবে, ঠিক আছে? আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই সিএসএস এর উপর। সিএসএস যদি বুঝতে পারেন, পুরো ওয়েব ডিজাইন সেক্টর আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আপনাদের অ্যাটেন্ডেন্স দিনকে দিন কমে যাচ্ছে, তো এটা হচ্ছে বিষয়। যারা আছেন না কেন, আমাদের সব ব্যাচেই তাই করা হচ্ছে। যারা রেগুলার ক্লাস করেন তারা তো ঠিক আছেন, আর যারা করেন না রেগুলার, অ্যাটেন্ডেন্স শিট ধরে ধরে ওনাদেরকে বাদ দিয়ে আবার নতুন করে গ্রুপ ক্রিয়েট করা হবে, নতুন করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে, নতুন করে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হবে, ইভেন নতুন করে চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও দেওয়া হবে। সো যারা মনে করছেন যে আমাদের ক্লাস না করলে হবে, ভিডিও দেখে নিব, রেগুলার ক্লাসে থাকবো না, তো তাদের জন্য কিন্তু এটা ব্যাড নিউজ, ঠিক আছে? আপনাদের মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য যা যা করা দরকার অফিস আপনাদের তা করে দিবে, যেন আপনি কি পাবেন, 1 মাসের মধ্যে যেন আপনি কাজ পান। মানুষ 6 মাস 1 বছর ধরেও মার্কেট প্লেসে বসে থেকে কাজ পায় না। সো আমাদের বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে, বিশেষ কিছু ট্রিক্স আছে, যেগুলো অ্যাপ্লাই করে আমরা স্টুডেন্টদের 1 মাসের মধ্যে মার্কেট প্লেসে আর্নিংস করিয়ে দিই, ঠিক আছে? তো এই বিষয়গুলো থেকে আপনারা বঞ্চিত হবেন। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারে কোনো বিকল্প নেই। আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, ঠিক আছে, ভালো। আমি যাদের নাম আমি সবসময় দেখছি, তাদের নাম আমার মুখস্থ হয়ে যাচ্ছে। অ্যাসাইনমেন্ট দেন না, সাপোর্টের জন্য নক করবেন, 1 ফোঁটাও সাপোর্ট পাবেন না, মেসেজই সিন করবো না। যারা রেগুলার কাজ করছেন
কাজ করার মধ্যেও একটা ধরন আছে। ধরনটা হলো এরকম, যেমন গত ক্লাসে আমি বলেছি আপনাদের যে প্রজেক্টটা দিয়েছি সেটা তো করবেন এবং পুরো ক্লাসে যা করেছি সব করবেন। অনেকেই করেছেন আর অনেকেই শুধু করেছেন কি ওই ফক্সের ওই কথাটাকে শুধুমাত্র ডিজাইন করে অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছেন। দিস ইজ নট ফেয়ার। আপনার স্কিল আপনার কাছ থেকে কেউ নিয়ে যাবে না। সো এটা হচ্ছে মনে করেন একটা হচ্ছে কাজ করা আর একটা হচ্ছে গুরুত্ব দিয়ে কাজ করা। যারা মনে করছেন যে ফ্রি কোর্স আজকে আছে কালকে চলে যাবে হয়তো এরকম, তো তাদের জন্য যেটা বলবো যে এই ধারণাটা ভুল। আমার এক স্টুডেন্ট, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আমি জানি না অন্য কোনো ব্যাচে এরকম কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা বা অন্য কোনো ট্রেনারে এরকম কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার আগের ব্যাচে আমার 400+ আর্নিংস হয়ে গেছে। ইভেন একজন স্টুডেন্টের লেভেল অন হয়েছে গতকালকে। সে খুবই স্কিলফুল একজন ছেলে, শহীদুল ইসলাম। আমি আমার আইডি থেকে শেয়ার দিয়েছি, দাঁড়ান দেখাই যে এটা উনাদের ক্লাস শেষ হয়েছে মেবি 1 মাস 1.5 মাস হবে, সরি 1.5 মাসই মনে হয় হবে। সো সরি এটা না, তো 1.5 মাসের মধ্যে ওনার লেভেল 1 হয়ে গেছে। লেভেল 1 হতে গেলে মিনিমাম $400 আর্নিংস এবং মিনিমাম 10টা কাজ করতে হবে। দ্যাট মিনস সে 1.5 মাসে কত টাকা আর্ন করেছে, এই যে এর। সো এই আমার হচ্ছে 16 ব্যাচের, ঠিক আছে। এই দেখেন লেভেল 1 হয়েছে, তার 13টা কাজ করেছে, 13টা রিভিউ। অ্যাকচুয়ালি কাজ করেছে আরও বেশি, প্রায় মনে 20টার মতো কাজ করেছে, সবাই রিভিউ দেয়নি। তার লেভেল 1 হয়েছে গতকালকে। তো এটা হচ্ছে ব্যাপার যে আপনারা যারা থাকবেন, আমাদের এখানে একটা স্পেশাল গ্রুপ থাকে, সেখানে আমরা ওনাদেরকে রাখি। আমাদের টাইটিরা যারা ফিল আপ করে আমরা শুধুমাত্র তাদের নিয়ে সেই গ্রুপটাতে যাই। এখান থেকে যারা যারা বেস্ট কাজ পারবেন আমাদের অফিস থেকেও তাদেরকে হায়ার করা হয়, তাদেরকে ট্রেনার হিসেবে নেওয়া হয়। ইভেন আগের ব্যাচগুলো তো নেওয়া হয়েছে এবং তাদেরকে জবও দেওয়া হয়েছে। সো আপনারা আপনাদের জায়গা থেকে বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করবেন। দেড় মাসে লেভেল 1 হওয়া এটা চারটিখানি কোনো ব্যাপার না, ঠিক আছে। তাছাড়া আপনাদের আমি বলেছি আপনাদের মডিউলে যা আছে তা দিয়ে যদি চিন্তা করেন, মডিউলকে ভুলে যান। মডিউল দিয়ে যদি আমি আপনার ক্লাস করাই, আপনি কাজও শিখতে পারবেন না, আপনি মার্কেট প্লেসে আর্নিং করতেই পারবেন না। তাহলে কি ওয়ে আছে? আপনাকে ট্রেন্ডি কাজ করতে হবে। বর্তমানে কি কাজ চলতেছে, আগে একটা সময় প্রচুর ইমেল সিগনেচারের কাজ হতো, এখন আর ইমেল সিগনেচার অত কাজ নেই। আগে একটা সময় শুধু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে বহু টাকা আর্ন করা যেত, জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দিয়ে। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দিয়ে মার্কেট প্লেসে $5 আর্ন করতে পারবেন না। সো আপনাকে এমন কিছু ট্রেন্ডি কাজ দেখতে হবে, যে কাজগুলো চলতেছে সেই কাজগুলো পারতে হবে, সেগুলো দিয়ে আপনাকে মার্কেট প্লেসে ঢুকতে হবে বা মার্কেট প্লেসে কেরিয়ার করতে হবে। সেই ট্রেন্ডি কাজগুলো যা আছে, লাইক এখন ট্রেন্ডি কাজ কি শপিফাই, ট্রেন্ডি কাজ কি ডিবি থিম বিল্ডারের কাজ, তারপর হচ্ছে আপনার ট্রেন্ডি কাজ কি আছে আরও, যে উইক্সের কাজ ডিজাইন করা, মানে ওটাকে রিবিল্ড করা, তারপর হচ্ছে আপনার আরও কিছু স্কোয়ার স্পেসের কাজ আছে। তো সবই এগুলো হয়তো অনেক কিছু হয়তো আপনাদের কাছে অজানা থাকতে পারে। তো কথা হচ্ছে সবই একই ক্যাটাগরি কাজ, খালি জানতে হবে বেসিকটুকু, মানে কিভাবে কাজ করতে হবে। মনে রাখবেন এই যে বাংলাদেশে বর্তমানে যে ধরনের ইয়াগুলো হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো করছে, যে ওয়ার্ডপ্রেস দিয়ে স্টুডেন্টদের মার্কেট প্লেসে আর্ন করিয়ে দিবে, এই করে দিবে, সেই করে দিবে, আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে খুলেন, আগামী 6 মাসেও কাজ পাবেন না। ওয়ার্ডপ্রেস সেক্টরটা এখন একটা বস্তি হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান কি শিখাচ্ছে না শিখাচ্ছে তা দিয়ে ওয়ার্ডপ্রেস শুধু ওয়ার্ডপ্রেস শিখে কেউ কোনোদিন কাজ করতে পারবে না, কোনো সাইট কমপ্লিট করতে পারবে না। ওয়ার্ডপ্রেসে
যদি কাজ করতে চান আপনাকে অবশ্যই আপনার HTML CSS স্ট্রং নলেজ থাকতে হবে, PHP তে স্ট্রং নলেজ থাকতে হবে, তাহলে আপনি একটা সাইট 100% কমপ্লিট করতে পারবেন। আদারওয়াইজ ক্লায়েন্ট বলবে একরকম, আপনি করতে পারবেন না, আপনার কাজ ক্যান্সেল হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশে এটাই বেশি হচ্ছে যে মার্কেট প্লেসে তারা যাচ্ছে ঠিকই, এক দুটা কাজ করার পরে তার মার্কেট প্লেস থেকে হারিয়ে যাচ্ছে। কেন? ওই যে থার্ড ক্লাসটা তার ক্যান্সেল হয়ে গেছে, কারণ তার স্কিল না, একটা বিষয়ে অল্প স্বল্প জ্ঞান নিয়ে তারা মার্কেটে চলে গেছে। সো আপনাদেরও তাই, আপনাদেরও কাজ হচ্ছে যে আপনাদেরও মার্কেট প্লেস আমি নিব, কিন্তু কিভাবে নিব? এই যে আপনাদের বেসিক স্ট্রং থাকতে হবে এবং একটা স্পেসিফিক সেক্টরে, এখানে ওয়েব ডিজাইন অনেক কিছু শেখানো হবে, আপনার এখান থেকে যেটা মনে চায় সেটাকে স্ট্রং করে ধরবেন। আপনাদের এখানে ইমেল সিগনেচার দেখানো হবে, টেমপ্লেট ডিজাইন দেখানো হবে, পিএইচডি ডিজাইন দেখানো হবে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ দেখানো হবে, বাগ ফিক্সিং দেখানো হবে, ওয়ার্ডপ্রেস দেখানো হবে, ব্যাকএন্ড দেখানো হবে। তো এত শত সেক্টর আছে, এইখান থেকে আপনার যে কাজটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হবে সেই কাজটাতে আপনি পারদর্শিতা অর্জন করবেন। ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে দক্ষতা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি তো ভাইয়া আমরা ব্যাকএন্ডে কোন কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিখব? PHP। ভাইয়া আচ্ছা, আমি একটা শুনছিলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পাইথন ইউজ হয়। ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পাইথন না জানি কি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়? ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে সব ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। জাভা ইউজ হতে পারে, জাভা স্ক্রিপ্ট হতে পারে, তারপর আপনার PHP হতে পারে, পাইথন হতে পারে, রবি দিয়ে ওয়েবসাইট হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইট হতে পারে। ঠিক আছে? সো এর মধ্যে থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে PHP। পাইথন আমরা এখানে দেখবো না। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। স্যার বেতন হবে অ্যাসাইনমেন্টটা স্যার ওটা কি করব যে এনচেক করব? হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে যা যা করেছেন ওইগুলো এক্সটার্নাল CSS থেকে করবেন। স্যার এনচেক আর ক্লাস দুটোই ধরবো? হ্যাঁ। স্যার জি বলেন। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি বলেন, শুনতে পাচ্ছি। আমি অনেকক্ষণ আগে থেকে ডাকছি, আমি সুস্থ আছি। আচ্ছা স্যার অ্যাকচুয়ালি ওই আমি তো মানে ব্যাক ছিলাম, আমি আপনাকে নক করেছিলাম পার্সোনালি। তো স্যার আপনি আমাকে লিংক দিয়েছিলেন, বাট স্যার 1 উইক অ্যাগো আমি যখন জয়েন করি তখন স্যার আপনি বলেছিলেন যে ফেসবুক গ্রুপে জয়েন দিতে আপনি আপলোড করবেন, বাট স্যার আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপলোড করেননি। এখন স্যার আমি শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড আছি, সো আমি আপনার নাম কি? জমা দিতে পারছি না। ফেসবুকের নাম কি আপনার? স্যার জান্নাতুল ফেরদৌসী। ফেসবুকের নাম স্যার জান্নাতুল ফেরদৌসী। ওকে স্যার এই যে গোলাপি কালার বেবি, এই যে অ্যাড করেছি, চেক করবেন। থ্যাংক ইউ স্যার। জি স্যার অবশ্যই, থ্যাংক ইউ। ওকে, রোল 2 রোল 3 হ্যাঁ স্যার। স্যার জি স্যার আরেকটা কোশ্চেন, আমি কি করব স্যার এখন না পরে করব? বলেন। স্যার আমি যে এখানে এসেছি আমার পার্সোনালি কয়েকটা ক্লাসে গ্যাপ দিয়েছে স্যার, আমার আগের ব্যাচে একটা ক্লাসও গ্যাপ যায়নি স্যার। এখন আপনি যখন দিবেন আপনি তো এই অ্যাটেন্ডেন্স গুলো দেখবেন হয়তো, বা তখন কি স্যার আমার অ্যাটেন্ডেন্সের মার্কটাকে আপনি কেটে দিবেন? অ্যাটেন্ডেন্সে অ্যাকচুয়ালি মার্ক না, অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ব্যাচে থাকতে পারবেন কি পারবেন না, এটা ডিপেন্ড করে। তো এইখানে অ্যাটেন্ডেন্স আজকে থেকে যদি আপনার ফার্স্ট ক্লাস হয়ে থাকে তাহলে সমস্যা নেই যে আমি এরকম গ্রিন মার্ক দিয়ে রাখবো, মানে আপনি আজকে থেকে শুরু করেছেন, আমি আজকের পর থেকে আপনার রেগুলারিটি মেনটেন করবেন, এই হলো ব্যাপার। ঠিক আছে? জি স্যার। ওকে, রোল
স্যার জি বলেন। স্যার এনচাইল্ড নাম্বার আর হইলো ক্লাস দুইটা একসাথে মানে আমার তো গোলমাল বাজতেছে স্যার। ভিডিওটা দেখেন আরেকবার বাসায়। ওকে স্যার। মনে রাখবেন একটা জিনিস যতই কঠিন লাগুক দেখতে থাকবেন, দেখবেন কোনো না কোনো একটা ক্লু এর মাধ্যমে আপনি বুঝে যাবেন অনেক কিছু। কিন্তু আপনাকে প্র্যাকটিস ছাড়া যাবে না, ঠিক আছে? একটা জিনিস বুঝতেছি না, কঠিন লাগতেছে, সমস্যা নেই, দেখে দেখে ক্লোন করেন, ক্লোন করতে থাকেন। কোনো না কোনো একটা সময় এটা বুঝবেন, এটা আমি আপনাকে কথা দিচ্ছি, ঠিক আছে? আমরাও কাজ এইভাবে শিখেছি যে একটা জিনিস আমরা, হ্যাঁ একজন কাজ করতেছে, ইউটিউবে অনেকজনের ভিডিও দেখি আমরা, দেখেছি উনি একটা কাজ কীভাবে করছে আমি বুঝতেছি না, বাট বুঝি আর না বুঝি আগে দেখে ক্লোন করতেছি, করে সেটাকে আবার করছি, আবার প্র্যাকটিস করতেছি, করতে একটা সময় সেটা বুঝে আছে, ও আচ্ছা এটার জন্য এটা হয়, এটার জন্য এই কাজটা হচ্ছে। সো এটা প্রত্যেকেরই জীবনে আসবে, এটা প্রত্যেকেরই ফেস করতে হবে। একটা জিনিস কঠিন লাগলে সেটা থেকে কোয়াইট করা যাবে না। একটা ক্লাস, আমি একটা কথা সবসময় বলি, সহজ জিনিস সবাই পারে, কিন্তু সবসময় কি করবেন, এক্সট্রা অর্ডিনারি জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, একটু বাঁকা পথে হাঁটবেন, একটু আউট অফ বক্স চিন্তা করবেন, ঠিক আছে? যেটা কঠিন বলে 10 জন ছেড়ে দিচ্ছে সেটাকে আপনি আগলে ধরেন, আপনি সাকসেস হবেন। ওকে স্যার। ওকে, রোল 5, roll 6, roll 7, roll 8. আমরা যারা কমেন্ট করেছি একটু আমরা ওনাদের রোলগুলো একটু বলবো। কত রোল? রোল 6, আচ্ছা। রোল 8, ওকে। রোল 5 কে দিয়েছি। রোল 9, জি 6 দিয়েছি। রোল 9, রোল 10, জি 9 দিয়েছি। রোল 11, 12, 13, 12 প্রেজেন্ট, ওকে স্যার 12 কমেন্ট করে গেছে, জি। রোল 13, রোল 13 প্রেজেন্ট, কমেন্ট বক্স চেক করো, ওকে। রোল 14, 15, 16, 17, 16 present sir. okay, 16 present, 17, 17 sir, 18 present, 19, 17 sir, জি 17 দিয়েছি। 19, 20 প্রেজেন্ট, 15 present. 15 present, 16 present দিয়েছি। রোল 19 দিয়েছি, ও রোল 19, 20 কমেন্ট করেছে, দিয়েছি। 21, 21 প্রেজেন্ট স্যার, 23 প্রেজেন্ট ভাই, 24, Present ছিলাম। okay, 24, 25, 25, okay, 25, 26, 26 present sir, 27, 27, 27 present. 29, 29 প্রেজেন্ট স্যার, 30, 30, 30 প্রেজেন্ট স্যার, 31, প্রেজেন্ট, 31, 32, 32 কমেন্ট করছে স্যার, okay, 33, 33, 34, 35, 36, 35 কমেন্ট করেছে, এতজন কমেন্ট করেছে। 36, জি স্যার,
36 present, sir. 37 39 ও আছে 39 কমেন্ট করছে 40 কমেন্ট করছে স্যার স্যার প্রেজেন্ট 41 39 প্রেজেন্ট জি 39 দিয়েছে 41 ওকে 42 44 44 45 46 কেউ আছে $47 48 স্যার 40 মনে হয় ছিল প্রেজেন্ট করে গেছে হ্যাঁ 40 দিয়েছি আমি 48 40 স্যার 40 প্রেজেন্ট 48 প্রেজেন্ট নো স্যার 49 52 54 স্যার 52 প্রেজেন্ট 52 present okay 54 স্যার 55 54 present, sir. 55 last class ছিলেন okay ফোন করে গেছে আগে 55 দিয়েছে 57 Last class second. জি দিয়েছে 57 Yes, sir. 58 Yes, sir. 58 59 61 Present, sir. কত 59 স্যার একটু স্ক্রিন রেকর্ডারের ওই লিংকটা দিয়েন স্যার আচ্ছা ঠিক আছে 1 প্রেজেন্ট 61 62 61 প্রেজেন্ট জি 62 62 present, sir. 63 65 66 63 present from comment. okay 63 আছে স্যার 63 দিয়েছি কমেন্ট করা 65 66 65 প্রেজেন্ট স্যার 65 present okay 66 67 68 69 70 69 present, sir. 69 present okay 70 70 9 স্যার এই লিংকটা দিয়েন স্যার জি দিচ্ছি আমি আপনাদের রোলগুলো একটু চেঞ্জ হবে ঠিক আছে আজ যেদিন চেঞ্জ হবে আমি বলে দেবো কারণ এই যে এই লালগুলো আমি সব ডিলিট করে দেবো এখান থেকে এতগুলো রোল ডাকতেও কষ্ট হয় আর কি আচ্ছা ইয়াটা তাই তো হ্যালো স্যার অনেকে তো ওই চ্যাট বক্সে রোলগুলো দিতে বলি ব্যাক এন্ড করে হ্যাঁ জি আপনারা লিভ নিতে পারেন অনেকে স্যার চ্যাট বক্সে রোলগুলো দিতে সমস্যা নেই, আমারটাই কমপ্লিট হয়ে গেছে, মানে সবারটাই বলা হয়েছে প্রায়। আর না হলে পরবর্তী ক্লাসে দিয়ে দিন। হ্যাঁ ওটাই পরের ক্লাসে দিয়ে দিব। ওকে আমি লিংকটা কমেন্টে দিয়েছি। আপনারা লিভ নিতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।